সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি। আসলে আমার কাছে মনে হচ্ছে শুরু করলেই তো শেষ হয়ে যাবে, শুরু করবো নাকি আরও কথা বলবো, না আপনাদের অপেক্ষায় রাখবো না, চলুন ঘটনায় যাওয়া যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আশা করি পরিবারের সবাই একসাথে ভালো কাটছে আপনাদের ঈদ। ঈদের খুশির আমেজটা আর একটু বাড়িয়ে দিতে আমি তানভীর তুষার আপনাদের জন্য আরও একটি নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করি পুরো ঘটনাটা খুব খুব ভালো লাগবে আপনাদের। ঘুমের মাঝে হাঁটাহাঁটি করার অভ্যাস হয়তো অনেকেরই আছে, কিন্তু তাদের যদি প্রশ্ন করা হয় কেন তারা ঘুমের মাঝে হাঁটে, কেন, তার সঠিক উত্তর তারা দিতে পারে না। কিন্তু আপনি যদি বুঝতে পারেন কেন হাঁটছেন ঘুমের মাঝে আর কি হচ্ছে আপনার সাথে, এমনই একটা ব্যতিক্রমী ঘটনা এক ভাই শেয়ার করেছেন আমার সাথে। তিনি দেশের একটা স্বনামধন্য মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করে বের হয়েছেন, তাই তার নাম বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা নিষেধ। তবে এই ঘটনা তার খুব পরিচিত কেউ শুনলে হয়তো তাকে চিনে ফেলতে পারেন। যাই হোক, আমি এখানে তার ছদ্মনাম ব্যবহার করছি। চলুন এবার ঘটনার ভিতরে প্রবেশ করা যাক। হাসিব তখন মাত্র ক্লাস 9-এ পড়ে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তার বেড়ে ওঠা। তার বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথেই গ্রামের বুক চিরে বয়ে চলেছে বিশাল যমুনা নদী। ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের ছেলে সে। পাড়ার ছেলেদের সাথে দুরন্তপনার চেয়ে বাবার সাথে সাংসারিক কাজে সহযোগিতা করে বেশি। এজন্য খুব আড্ডা দেয়া বা বাইরে যাওয়া হয় না তার। তার নিয়মিত অভ্যেস সন্ধ্যার সময়ে হারিকেন মুছে নিয়ে পাশে রেখে পড়তে বসা, কারণ সে সময় সন্ধ্যার পরই কারেন্ট যাওয়ার এক উৎসব চলে। তাই সব গুছিয়ে নিয়ে পড়তে বসে সে। এমনি একদিন বাইরের উঠোনে বসে তার মা রান্না করছে, আর সে হ্যারিকেনের আলোতে তার নিয়মিত পড়ালেখা করছে। চারিদিক তার নিস্তব্ধতা। হঠাৎ অন্ধকার ফুঁড়ে দূর থেকে ভেসে আসছে নিড়ে উড়ে যাওয়া বকের পালের ডাক। ঠিক এমন সময় হাসিবের পেছনে থাকা জানলাটা এক ধাক্কায় খুলে গেল হুট করে। চমকে উঠে পেছনে তাকালো সে। জানালার কাঠের পাল্লা দুটো তখনও ক্যাঁচ ক্যাঁচ করে দুলছে। জানালার পর্দাগুলো একদম স্থির, বাইরে কোথাও বাতাসের লেশ মাত্র নেই। অথচ এভাবে কাঠের ভারী পাল্লা দুটো খুলে গেল। হাসিব ভাবছে উঠে যাবে কিনা। এরপরেই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলো সে। রুমের মাঝে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ভরে উঠেছে। গা ছমছম করে উঠল হাসিবের। এক দৌড়ে বাইরে এসে মায়ের কাছে বসলো সে। সেদিনে সেই ব্যাপারটাই ভুলে যেত হাসিব, যদি তার অন্য একটা সমস্যা দেখা না দিত। ইদানিং হাসিবের ঘুমের মাঝে বেশ অদ্ভুত রকমের একটা অনুভূতি হয়। মনে হয় জানালার পাশে দাঁড়িয়ে কেউ তাকে দেখছে। এটা ঠিক স্বপ্নের নাকি আঁতো জেগে থাকার কারণে হচ্ছে, অনুভূতিটা হাসিব বুঝতে পারে না। কিন্তু কেউ যে তাকে দেখছে এটা সে ভালো করে উপলব্ধি করতে পারে। এর কিছুদিন পর থেকে মনে হয় তাকে ঘুমের মাঝে কি যেন ডাকছে। জানালার পাশ থেকে ভেসে আসছে ক্ষীণ একটা মেয়েলি কণ্ঠ। কি মধুর সেই ডাক! হাসিব, হাসিব, হ্যাঁ হাসিব, বাইরে এসো। হাসিব, হাসিব, এই হাসিব, বাইরে এসো। এরপরে আর কোনো কথা নেই। অন্ধকার থেকে এই ডাক ভেসে আসে, আবার অন্ধকারেই মিলিয়ে যায়। প্রায় 3 দিন পরে গভীর রাতে হঠাৎ হাসিব তার কাঁধে একটা শক্ত হাতের ঝটকানি অনুভব করে। ধড়মড়িয়ে পিছনে তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে কাঁধে হাত দিয়ে, আর হাসিব নিজে দাঁড়িয়ে আছে তাদের উঠোন পেরিয়ে মেঠো পথের ঠিক মাঝে। হাসিব কিছুটা অপ্রস্তুত হয়ে যায় এমন পরিবেশের কারণে। তার বাবা তাকে প্রশ্ন করে, তুমি এত রাতে এখানে কি করছো? আমি বাইরে বের হয়েছিলাম, দেখি উঠোনের সামনে কেউ দাঁড়িয়ে। আমি কত ডাকলাম কে, কিন্তু কোনো উত্তর নেই। কাছে এসে দেখলাম তুমি। তোমাকে ডাকলাম, তাও কোনো উত্তর নেই। সামনে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন দেখছো, হাত দিয়ে ধাক্কা দিলাম পরে। হাসিব তার বাবাকে বিস্তারিত কিছু বলল না। বলল,
রাতে ঘুম আসছিল না, তাই বেরিয়েছিলাম। কিন্তু তুমি যে ডেকেছো তা তো খেয়াল করিনি। অথচ হাসিব নিজেও বুঝতে পারছে না এখানে সে কি করে আসলো। মনের মাঝে অনেক প্রশ্ন নিয়ে আবার শুয়ে পড়ল হাসিব। কোনোভাবেই, কোনো যুক্তিতেই মিলাতে পারছে না কিছু। এত রাতে কেন, কিভাবে সে রাস্তায় চলে এলো? এভাবে কেটে গেল আরো কিছুদিন। এর মাঝে রাতে সেই ডাক হাসিব মাঝে মাঝে শুনতে পেত। গভীর রাতে আবার সেই কণ্ঠ একদিন ভেসে আসলো হাসিবের কানে। বাইরে তখন ঘন কালো অন্ধকার। হাসিব বিছানা থেকে উঠে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো। হাসিব দরজা খুলে বের হতেই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলো। বাইরে এখন ঘন অন্ধকার থাকার বদলে মনে হচ্ছে চারপাশে ভোরের আভা ফুটে উঠেছে। তার থেকে কিছু সামনেই একটা নারী অবয়ব দাঁড়িয়ে, কিন্তু সে উল্টো করে দাঁড়ানো। একরাশ মেঘ কালো চুল তার বাতাসে উঠছে। সেই পরিচিত মিষ্টি গন্ধটা ভেসে আসছে অবয়বের দিক থেকে। হাসিব মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে হাঁটা দেয় সেই নারী অবয়বের দিকে। হাসিব হেঁটে যাচ্ছে আর সেই মেয়েও হেঁটে যাচ্ছে। কোনো মতেই যেন দূরত্ব কমছে না। হাসিব এক পর্যায়ে এক দৌড় দেয় মেয়েটির দিকে, কিন্তু তবুও যেন এই দূরত্ব কমবার নয়। হাসিব যখন দৌড়ে তাদের গ্রামের বাড়িগুলো পার করে ফসলের মাঠের মেঠো পথ ধরেছে, ঠিক তখনই খেয়াল করলো সামনে আর সেই অবয়বটি নেই। চারপাশ যেন মুহূর্তে বদলে গেল। ঘন কালো রাতের অন্ধকার যেন ঘিরে ফেললো তাকে। না, এত অন্ধকারও না। হঠাৎ আলো থেকে অন্ধকার হওয়াতে একেবারে সবকিছু মিশমিশে কালো হয়ে গিয়েছিল। একটু দাঁড়াতেই চোখ সয়ে এলো অন্ধকারে। আবছা সব দেখা যাচ্ছে ক্ষীণ একটা আভায়। দূর থেকে খোলা হয়ে কাছে গেলে তা স্পষ্ট দেখা যাচ্ছে। কানে জ্বালা ধরানো ঝিঁঝি পোকার ডাক ভেসে আসতে লাগলো ফসলের মাঠ থেকে। এবার হাসিব ভয় পেতে শুরু করলো। এত গভীর রাতে বাড়ি থেকে এত দূরে কি করে? সে তো বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল। ঘোর ভাঙতেই তার অবয়বের ডাকের কথা মনে পড়ল। গ্রামে বলে, নিশীথে ডাকিলে বাইরে যেতে নেই। ভয়ে ভয়ে বাড়ির দিকে হাঁটা দেয় হাসিব। ফসলের জমির পাশের মেঠোপথ থেকে গ্রামের বড় মেঠোপথে উঠেই হাসিব দেখে দূরে একটা সাদা কিছু পড়ে আছে। রাস্তায় যে দিকটায় এমন সাদা কিছু দেখা যাচ্ছে, সেখানে এক পাশে বিশাল ফসলের ক্ষেত আর অন্য পাশে ছোট দুইটা মজা ডোবা, আর সেই ডোবার পাশে সারি সারি কলা গাছ। হাসিব ভাবল, রাতের আলো আধারে কলা গাছ এমনভাবে প্রায়শই দেখা যায় গ্রামের পথে। এমন অনেক আগেও হয়েছে। ভয় পেয়ে কাছে গিয়ে দেখেছে কলা গাছ পড়ে আছে রাস্তায়। তার মাঝে আজকে একটা ভয় ঢুকেছে ভেতরে। সুতরাং এটা স্বাভাবিক। নিজেকে অভয় দিয়ে হাঁটতে শুরু করে হাসিব। আস্তে আস্তে সামনে এগোতেই সাদা জিনিসটা ধরা দিচ্ছে তার দৃষ্টিতে, আর তাতেই যেন ভয় আরো বেড়ে যাচ্ছে তার কাছে। কাছে যেতেই যেন চকচক করে উঠল সাদা বস্তুটি। আবছা অন্ধকারেও সাদা যেন চোখে ছুঁয়ে এসেছে। একটা নতুন বাঁশের চাঁটাইয়ের ওপর কাফন করা একটা লাশ শোয়ানো। ভয়ে হাসিবের পা যেন থেমে গেছে। তার মনে হলো পা থেকে মাথা পর্যন্ত সব একসাথে থেমে গেছে। শরীরের সমস্ত লোমগুলো যেন ভয়ে দাঁড়িয়ে গেছে। তার মনে হচ্ছে যেন শরীরের শিরা উপশিরা দিয়ে ঠান্ডা বরফের স্রোত বয়ে চলেছে। তার মনে হলো কেউ যেন কোথা থেকে আর চোখে তাকে দেখছে এবং দৃষ্টি দিয়ে গিলে ফেলছে তাকে। সময় আর যাচ্ছিল না, থেমে গেছে। মনে হচ্ছে কত ঘন্টা ধরে এই পাথরের মতো দাঁড়িয়ে আছে সে। এমন সময় হঠাৎ মনে হলো যেন মানুষের আওয়াজ শুনল সে। শরীরে যেন হঠাৎ বিদ্যুৎ খেলে গেল। সে কান খাড়া করে খুঁজছে সেই শব্দের উৎস। হঠাৎ দেখে পাশে অন্ধকার ফুঁড়ে একটা লোক বেরিয়ে আসলো তার দিকে। না, এই লোককে তার গ্রামে তো সে কখনো আগে দেখেনি। লোকটি তার দিকে এগিয়ে আসে। এসেই অনেক গম্ভীর, বেশ রাশভারী কণ্ঠে বলে, তোমাদের গ্রামে কবরস্থানটা কোন দিকে বলতে পারবে? এই কণ্ঠেই যেন লুকিয়ে আছে রাজ্যের ভয়। হাসিব তখন ভয়ে কাঁপছে। তার সারা শরীর ঘেমে যাচ্ছে। সে ভয়ে ভয়ে বলল, এই মাঠ পেরিয়ে সামনে একটা জঙ্গল আছে, সেই পাট পার হলেই বাঁশঝাড় পড়বে, সেটাতেই আমাদের গ্রামের কবরস্থান। লোকটি হাসিবকে বলল, তুমিও চলো আমার সাথে। এই লাশটাকে কবর দিতে হবে। তুমি আমাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে, দেখিয়ে দেবে। হাসিব তখন বলল, আমি গ্রামে যাই, আরো কিছু লোকজন নিয়ে আসি। এই পথে কবরস্থানে প্রচুর শেয়ালের দল, আর এই লাশের খাটিয়া নেয়ার জন্য তো মানুষ দরকার। লোকটি রাগান্বিত হয়ে হাসিবের দিকে তাকাতেই দেখল চোখ দিয়ে যেন রাগে আগুনের হলকা বের হচ্ছে।
আর কথা বলার মতো সাহস নেই হাসিবের। লোকটি যেদিক থেকে বের হয়ে এসেছিল সেই দিকে আরো দুজন লোক বেরিয়ে আসলো। তাদের চোখও মনে হচ্ছে লাল রক্তবর্ণ। ভয়ে তাদের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। বারবার মনে হচ্ছে এই বুঝি জ্ঞান হারিয়ে ফেললেই বেঁচে যায় তারা। এটা কি কোনো স্বপ্ন নাকি বাস্তব, নাকি স্বপ্ন আর বাস্তবের মাথায় আটকে যাওয়া, বুঝতে পারে না হাসিব। লোকটি হাসিবকে লাশের দিকটা দেখিয়ে বলল, এই খাটিয়ার এক পাশটা ধরে আমাদের সাথে কাঁধে নাও। হাসিব ভয়ে ভয়ে এগিয়ে গেল লাশটির দিকে। সে পেছনের বাম পাশের মাথাটা ধরে তাদের তিনজনের সাথে কাঁধে তুলে নিল খাটিয়াটি। বাঁশ দিয়ে বানানো একটা খাটিয়া, তার চারপাশে কোনো বাউন্ডারি নেই। কাঁধে নিতেই ভেসে এলো একটা তীব্র মিষ্টি গন্ধ। এই গন্ধ তার খুব পরিচিত, ঘরে মাঝে মাঝে ভেসে আসতো এই গন্ধ। আজ মেয়েটার পেছনে আসার সময়ও ঠিক এমনই গন্ধ তার নাকে এসেছে। তবে কি তার সাথে পরিকল্পিতভাবে কিছু হচ্ছে? ভয়ে ভয়ে লাশ কাঁধে নিয়ে পা চালাতে থাকে হাসিব। লাশের ওজন বেশ স্বাভাবিক মনে হচ্ছে। বাইরের কালো অন্ধকার ফুঁড়ে তাদের গ্রামের মেঠোপথ থেকে ফসলের সেই ছোট মেঠোপথে নামল সে। চারপাশে ঝিঝি পোকার ডাক, আর তার থেকে একটা ঠান্ডা বাতাস এসে লাগছে হাসিবের মুখে। লোক তিনজন নিজের মাঝে কি সব যেন কথা বলছে, চেষ্টা করেও যেন কিছু বুঝতে পারছে না হাসিব। তারা যখন ফসলের মাঠ পার করে ঠিক তখন মনে হলো হাসিবের পিছনে কিছু একটা আসছে। একটা ঘড় ঘড় শব্দ আসছে পেছন থেকে। হাসিবের যেন শরীর ঘামতে শুরু করেছে। তার মনে হচ্ছে আজ আর তার কোনো নিস্তার নেই। সে ভাবছে কি থেকে কি হয়ে গেল। আমি যে এভাবে মারা যাব তা কি কখনো কেউ জানবে? আর কি দেখতে পাবো মানুষের মুখগুলোকে? তখনই ঠিক গড় গড় সেই শব্দটা আরো বেশি ভেসে আসতে লাগলো পেছন থেকে। মনে হচ্ছে পেছনে একটা কুকুর আসছে তাদের। হাসিব পেছনে ফিরে দেখতে যাবে, ঠিক তখনই হাসিবের পাশে থাকা লোকটা বলে উঠল, ভুলেও পেছনে তাকাবে না, চুপ করে সোজা তাকিয়ে হেঁটে আসো। পেছনে না তাকালেই তোমার ভালো। ফসলের মাঠ পার করে তারা জঙ্গলের মাঝে উঠে এসেছে। পেছনের সেই শব্দ বা অনুভূতি কিছুই নেই। জঙ্গলের মাঝে ছোট ছোট জঙ্গলি লতাপাতায় পেঁচে যাচ্ছে হাসিবের পা, তাই দ্রুত হাঁটতে পারছে না সে। এরই মাঝেই দূর থেকে ভেসে আসলো একটা ক্ষীণ শব্দ। কোথাও দূরে একটা শেয়াল আর্তনাদ করে উঠল করুণ সুরে। ভয়ে আবার যেন শরীর ঠান্ডা বরফ হয়ে এলো হাসিবের। পায়ের নিচে জঙ্গলের শুকনো ডালপালা ভাঙার মর্মর মটমট মৃদু শব্দ, আর দূরে থেকে ডেকে ওঠা শেয়ালের করুণ ডাকে যেন ভয় জেঁকে ধরেছে তাকে। কেমন একটা ঘোর পরিবেশ তৈরি করেছে চারপাশ। শেয়ালের করুণ ডাক সেই দূরে মিলিয়ে যেতেই মনে হয় হাসিবের খুব কাছে থেকে ডেকে উঠল একটা শেয়াল। তারপর এপাশ ওপাশ মিলিয়ে বেশ কিছু শেয়াল ডেকে উঠল একসাথে। হাসিবের ভয়ে তখন দেহ যেন রক্তশূন্য। নিজের হৃৎপিণ্ডের শব্দ নিজের কানেই সে শুনতে পাচ্ছে। সামনে থেকে একজন লোক বলে উঠল, ভয় পেও না, আশেপাশে আমাদের লোক আছে, তোমার কিছুই হবে না। লাশ দাফন করা হয়ে গেলে তুমি চলে যাবে। জঙ্গল পার করে তারা যখন বাঁশঝাড়ের মধ্যে ঢুকছে তখন শেয়ালের ডাক কমে এসেছে। চারপাশে যে আরো মানুষ আছে এটা তখন খেয়াল করলো হাসিব। তার আশেপাশে আরো অনেক এমন অচেনা লোক দেখতে পেল সে। তারা সবাই লাশের পিছে পিছে আর পাশে হেঁটে আসছে। হাসিবরা তখন লাশ নিয়ে কবরস্থানে পৌঁছে গেল। খেয়াল করলো গ্রামের অনেকের কবরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। এই তো কদিন আগে পাশের বাড়ির এক চাচার কবর দিয়েছিল এখানে। হাসিবও এসেছিল কবর দিতে। কবরের পাশের বাঁশের বেড়া তখনও নতুন। ঠিক তখন পিছন থেকে একজন বয়স্ক লোক এগিয়ে আসলো। লাশের খাটিয়াটা এনে মাটিতে রাখতেই সেই লোক হাসিবের দিকে এগিয়ে এসে বলল, তুমি আমাদের একটা কবর খুঁড়ে দাও। ভয়ে ভয়ে হাসিব জানালো জীবনে সে কোনোদিন কবর খোঁড়েনি, জানিও না কিভাবে খুঁড়তে হয়। লোকটি তাকে অভয় দিয়ে বলল, আমাদের দুজন লোক তোমাদের সাথে কাজ করবে। লোকটার কথার মাঝে কোনো রাগ নেই, কেমন একটা সুন্দর কোমলতার ছাপ আছে কথায়। তার গ্রামে এমন অদ্ভুত এত ভালো লোক সে আগে কখনো দেখেনি। ভয় কিছুটা কেটে গেল তার। পাশে একটা কোদাল আর খন্তা রাখা। হাসিব সহ আরো দুজন কবর খোঁড়ার কাজে লেগে গেল। মানুষগুলো একটু পর জটলা করে দাঁড়িয়ে গল্প করছে, কিন্তু তারা ঠিক কি ভাষায় কথা বলছে তার কিছুই বুঝতে পারছে না হাসিব। কেমন একটা অস্পষ্ট লাগছে তার কাছে। সাথে থাকা দুজনের মুখেও কোনো কথা নেই। তারা এক মনে কাজ করে যাচ্ছে হাসিবের সাথে। কবর খোঁড়া শেষ। সেই বৃদ্ধ লোকটা এগিয়ে আসলো কবরের দিকে। তারপর হাসিবকে ওপরে উঠতে বলল কবর থেকে। হাসিব উঠে আসলে দূরে একটা পানির পাত্র দেখিয়ে বলল, ওখানে যে নামাজের জন্য উঁচু করে নাও, জানাজা করতে হবে এখন।
হাসিব পানির পাত্রের কাছে গিয়ে দেখল অনেক পুরনো একটা পিতলের বদনা, কিন্তু তা ব্যবহারের কারণে বেশ চকচক করছে। উঁচু করে সে হাসিব দেখল সবাই নামাজের জন্য কাতার বেঁধে লাইনে দাঁড়িয়েছে। হাসিব একটা কাতারে দাঁড়াবে ঠিক তখন বৃদ্ধ লোকটি তার দিকে এগিয়ে এসে বলল, নামাজ শেষ করে তুমি এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা চলে যাবে তোমার বাড়ির দিকে। ভুলেও পেছনে তাকাবে না। যদি পেছনে তাকাও তোমার অনেক বড় ক্ষতি হবে। তোমার সাথে আমাদের আবার কোনোদিন হয়তো দেখা হবে। হাসিব দাঁড়িয়ে যায় পেছনে নামাজের কাতারে। নামাজে সালাম ফেরানোর সাথে সাথে হাসিব পেছনে ফিরে তার গ্রামের দিকে হাঁটতে শুরু করে। পেছন থেকে তখনও ভেসে আসছে সেই অস্ফুট স্বরে অচেনা অজানা ভাষার কথোপকথন। হাসিব জঙ্গল পার করে মাঠের সেই রাস্তা ধরে দিয়ে দৌড়। চারপাশে তখন ভোরের আলো ফুটছে। শরীর ক্লান্ত হয়ে এসছে, যেন নুয়ে পড়তে চায়। এক দৌড়ে চলে আসলো তার ঘরে, বিছানায় এসে এলিয়ে দিল শরীর। পরদিন তার ঘুম ভাঙলে তখন সে দেখল শরীরে প্রচন্ড ব্যথা আর জ্বর। মাথার কাছে বসে আছে তার মা। হাসিব ভাবে পুরো ব্যাপারটাই হয়তো স্বপ্নে, কিন্তু তার শার্টে তখনও লেগে আছে ছোপ ছোপ কাঁচা মাটি, যা কাল কবর খোঁড়ার সময় লেগেছিল। তবে কি রাতের ঘটনাটা পুরোটাই সত্য? এটা তাহলে তার স্বপ্ন নয়। সে পুরো ঘটনাটা তার বাবা মাকে বলল। তার বাবা পাশের গ্রাম থেকে একজন হুজুরকে ডেকে নিয়ে আসলেন। হুজুর এসে তাকে একটা তাবিজ দিয়ে বলল 6 মাস এটা কোনোভাবেই শরীর থেকে না খুলতে, আর রাতে যেই আসুক না কেন কোনোভাবেই বাইরে না যেতে। হাসিব পরদিন তাদের সেই কবরস্থানে তার এক বন্ধুকে নিয়ে যায়, কিন্তু সে যেখানে কবর খুঁড়েছিল সেখানে কিছুই নেই। মনে হচ্ছে কিছুই করা হয়নি। কাল রাতে কারো পাই পড়েনি এই কবরস্থানে। এভাবে কেটে যায় বেশ কয়েক মাস। শুধু মনে হতে থাকে হাসিবের বৃদ্ধ লোকটির কথা। লোকটি বলেছিল আবার দেখা হবে। তাহলে সেই দেখা ঠিক কিভাবে আর কবে হবে? এভাবেই কেটে যায় বেশ কিছু মাস। ব্যাপারটা আস্তে আস্তে ভুলে যায় হাসিব। রাতের সেই ডাক, মিষ্টি গন্ধটা আর পায় না। সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। গ্রামে তখন নেমে এসেছে শীত। শীতের আমেজে যমুনা নদীর পানি শুকিয়ে গেছে বেশ অনেকটাই। বালুর চড়া জেগে উঠেছে মাঝে মাঝে। বিশাল এই খরস্রোতা নদী যেন রূপ নিয়েছে ছোট খালে। পানিতে আর কোনো প্রকার স্রোত নেই। হাসিবদের কিছু জমি যমুনা নদীর দখলে এবং যমুনা নদী গ্রাস করে নিয়ে গেছে। সেগুলো চর আকারে জেগে উঠেছে শীতের শুরুতে। সেই চরে হাসিবের বাবা কয়েক বিঘা বালু জমিতে ভুট্টার চাষাবাদ করেছেন। হাসিব প্রায়শই তার বাবার সাথে সেই ভুট্টার জমিতে গিয়ে কাজ করে। তাদের বাড়ি থেকে বের হয়ে নদী পার হয়ে ভুট্টার জমিতে যেতে হয়। নদীতে এখন পানি খুব অল্প, তবে হেঁটে পার হবার মতো অবস্থা নেই। ঘাটে একটা নৌকা বাঁধা আছে, সেটাতে করে পার হতে হয় এবং ও পারে চড়ায় নামতে হয়। আর এই খালের মতো হয়ে যাওয়া নদী দিয়ে 5 মিনিট দক্ষিণ দিকে নৌকা চালালে মেইন যে নদী সেখানে যাওয়া যায়। সেই নদীতে পানি বেশ ভালোই, আর স্রোতের টানও আছে মোটামুটি। রাতের খাবার খেতে বসে হাসিবের বাবা হাসিবকে জানায় কাল ভোরে নদী পার হয়ে ভুট্টার জমিতে যেতে হবে। ভোর থেকেই ভুট্টার জমিতে পানি দিতে হবে মেশিন দিয়ে। একদম দেরি করা যাবে না। একে তো বালি মাটি, তার উপরে অনেক জমি। দেরি করলে পানি নিতে পারবো না। এদিকে অনেকের জমি আছে, একবার কেউ পানি নেওয়া শুরু করলে সময় অনেক নষ্ট হবে। কিন্তু হাসিবের বাবার ঠান্ডা লেগে জ্বর এসেছে, তাই তিনি ছেলেকে বললেন তুই কাল খুব ভোরে আলো ফোটার সাথে সাথে বের হয়ে যাবি। ঘাটে আমাদের নৌকা বাঁধা আছে, সেই নৌকাতে করে পার হয়ে যাবি। যার মেশিন তাকে বলা আছে তুই ভোরবেলায় আসবি, এটা সে জানে। হাসিব বাবাকে হ্যাঁ সূচক মাথা নেড়ে ভাত খেতে থাকে। বাবা বলে তুই ভোরে গিয়ে পানি দেওয়া শুরু কর, একটু বেলা হলে তারপরে আমি যাব, ততক্ষণে তুই পানি দিবি। অনেকটাই অবশ্য পানি দেওয়া হয়ে যাবে ততক্ষণে। হাসিব মুখে মুখে হ্যাঁ বলে এবং সেদিন রাতে সে তাড়াতাড়ি শুয়ে পড়ে। হাসিবের ভোরে ঘুম ভাঙে এবং জানালার পাশে থাকা একটা গাছের ডালে বসা পাখির কিচিরমিচির শব্দে তার ঘুমটা ভেঙেছিল। ঘুম থেকে উঠে ভোরের আভা ফুটতে শুরু করেছে চারপাশে। অন্ধকারাচ্ছন্ন ভাবটি তখনও কাটেনি। কুয়াশা পড়েছে, আশেপাশে মাত্র কয়েক হাতের বেশি জায়গা দেখা যাচ্ছে না, অর্থাৎ ভিজিবিলিটি অনেক কমে গেছে। বাইরে অসম্ভব ঠান্ডা। হাসিব হাত মুখে পানি দিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। শীতের এই ভোরে গ্রামের প্রায় সবাই ঘুমিয়ে থাকে। আশেপাশের কুয়াশার আড়ালে থাকা গাছ থেকে মাঝে মাঝে ভেসে আসে পাখির ডাক আর তাদের ডানা ঝাপটানোর শব্দ। গ্রামের মেঠোপথ শেষ করে হাসিব তখন নদীর ঘাটে এসে দাঁড়ালো। যখন নদীর ঘাটে এসে দাঁড়ালো তখন আশেপাশে কোনো মানুষের চিহ্ন নেই। আস্তে আস্তে নেমে গেল নৌকার দিকে। নদী এলাকায় ছোট থেকে বেড়ে ওঠা, তাই নৌকা চালানো বেশ ভালোই শিখেছিল হাসিব।
এইসব ঘাটে সাধারণত মাঝি থাকে না। গ্রামের প্রায় অনেকেরই নিজস্ব নৌকা আছে। হাসিব হেঁটে ঘাটে নামে এবং নৌকা বাঁধার জায়গায় নেমে আসে, কিন্তু তাদের নৌকা বাঁধা নেই। কুয়াশায় ভালো দেখাও যাচ্ছে না কিছু। হাসিব একটু সামনের দিকে এগিয়ে যায়, এগোতে দেখে তাদের নৌকা। মনে করে ঘাটে জায়গা ছিল না বলে বাবা হয়তো এখানে বেঁধে রেখে গেছেন। হাসিব নৌকাটা একটা ধাক্কা দিয়ে লাফ দিয়ে নৌকায় উঠে বসে, বইটা হাতে নিয়ে পাড়ের বালিতে ঠেকিয়ে সামনের দিকে এগিয়ে যায়। কি যে কুয়াশা পড়েছে আজ, কিছুই দেখা যাচ্ছে না সামনে। নৌকার এ মাথায় বসে নৌকার ও মাথা ঠিক করে দেখা যায় না। আবছা ধোয়াটে একটা ভাব ঘিরে ধরেছে তাকে। নৌকা সোজা চালিয়ে নদীটা পার হতে 4 থেকে 5 মিনিটের মতো লাগে। হাসিব খেয়াল করলো নদীর পানির ওপরে কুয়াশাগুলো কত সুন্দর করে কুণ্ডুলি পাকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে পানিগুলোকে বারবার ছুঁয়ে দিয়ে যাচ্ছে তারা। শীতকাল মানেই নদীর পানিতে কুয়াশার এক অপরূপ সৌন্দর্য। এসব খেয়াল করতে করতে নৌকার মাথার সামনের জায়গাটা কিছু একটার সাথে ধাক্কা খেয়ে আটকে গেল। হাসিবের মনে হলো নদী পার হয়ে সে ওপারে চলে এসেছে। সে বইটা হাতে নিয়ে নৌকার গোলয়ের ওপরে রাখে ও মাথার দিকে চলে যায়। মাথায় গিয়ে নৌকা থেকে নামতে যাবে, ঠিক তখনই সে খেয়াল করলো, আরে এটা তো তাদেরই ঘাট। মাত্রই তো এখান থেকে নৌকাটা নিয়ে এসে সে ওপারের জন্য যাবে বলে প্রস্তুতি নিল, চালাতে শুরু করলো, তাহলে আবার ঘাটে আসলো কি করে? একটু চিন্তার ভাঁজ পড়ল তার কপালে। পরক্ষণে সে বুঝতে পারল কুয়াশা আর নদীর সৌন্দর্য দেখতে গিয়ে হয়তো কখন সে নৌকার মাথা ঘুরিয়ে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। মনে মনে কিছু একটা ভেবে সে হেসে উঠল। নৌকায় আবারও উঠল সে এবং চালাতে শুরু করলো। এবার সে দেখবে মাথা কই গিয়ে ঘুরে যায়, কিন্তু এত কুয়াশা যে ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। সেই অবস্থাতে 10 মিনিট লাগিয়ে দিল সে, কিন্তু নৌকা ওপারে ওঠার কোনো নাম নেই। তাহলে কি আবারও মাথা ঘুরিয়ে নিবে সে? হাসিব বৈঠা নিয়ে মাথা ঘোরাতে গেল এবং আবারও সামনের দিকে এগোতে লাগলো নৌকা। কি একটা নৌকার সামনে ঘুরে গেল। হাসিব বৈঠা নৌকার ওপরে রেখে আবার সামনের দিকে হেঁটে নৌকার সামনের মাথায় এগিয়ে গেল, কিন্তু সেখানে কিছুই নেই, কিছুই দেখতে পাচ্ছে না। নৌকা যে নদীর কোন জায়গায় সেটাও বোঝা যাচ্ছে না। ভিজিবিলিটি নাই কুয়াশার কারণে, সামনে যতটুকু দেখা যায় ততটুকু পানি। হাসিব চিন্তা করলো এতক্ষণে তো ওপারে পৌঁছে যাওয়ার কথা। ঠিক তখনই হাসিবের চোখে পড়ল নৌকার অপর প্রান্ত, যেন ঘন কুয়াশার ওপরে উঠছে একগুচ্ছ কালো চুল। নাকে ভেসে আসছে পরিচিত সেই মিষ্টি গন্ধ। নৌকার অপর পাশে গলুইয়ের উপরে বসে ওটা কে? ভালো করে তাকাতেই দেখলো সেই নারী মূর্তি। ডান হাত দিয়ে বাম হাতের কোণের ওপরে হাতড়ে দেখলো হাসিব। সর্বনাশ হয়ে গেছে, হুজুরের দেওয়ার তাবিজটা তো নেই। হাসিব কি করবে ভেবে পাচ্ছে না। তার কি করা উচিত? তার কি নৌকা থেকে লাফ দেওয়া উচিত? না, তা ঠিক হবে না। শুনেছে পানিতে পড়ে গেলে নাকি মাথা ঠেসে ধরে। ভয়ে শরীর শক্ত হয়ে আসছে হাসিবের। হৃৎপিণ্ড যেন থেমে গেছে। অতি প্রাকৃত কিছু হয়ে যেতে পারে যে কোনো সময়। নারী অবয়বটা হাত বাড়িয়ে বৈঠা তুলে নিল, যেন গলা দিয়ে হাসিবের একটি আওয়াজও বের হচ্ছে না। তবু এত জোরে চিৎকার করছে যেন তার মাঝেই সে জ্ঞান হারিয়ে ফেলবে। এর মাঝেই ভেসে আসলো পানিতে বৈঠা ফেলার শব্দ। ভুঁ করে লুটিয়ে পড়লো হাসিব। লুটিয়ে পড়ার আগেই দেখলো অবয়বটা এক জায়গায় তাকিয়ে আছে তার দিকে, আর সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। কত সময় কেটে গেছে জানা নেই হাসিবের। ঘোরটা তখনও কাটেনি। মাথার নিচে শক্ত ঠান্ডা কাঠের অনুভূতি জানান দিল, না, এটা স্বপ্ন নয়। সে যা দেখছে তা সত্যি। এখনো যা ঘটে চলেছে তাও সত্যি। এর মাঝে বিন্দু মাত্র কোনো সংশয় নেই। যেন কোনো কিছুই মিলতে চাইছে না। অতি কষ্টে চোখ মিলে দেখা যাচ্ছে শুয়ে থেকে। নৌকা তখনও চলছে দুরন্ত গতিতে। চারপাশে কুয়াশার ভাবটা কেটে গেছে অনেকটাই, কিন্তু ঘন অন্ধকারাচ্ছন্ন চারপাশ মনে হচ্ছে গিলে খাচ্ছে তাকে। দুটো বন জঙ্গলের মতো কিছু পরিলক্ষিত হচ্ছে। চারিদিকে অনেক বেশি নিস্তব্ধ। আশেপাশে ঝোপঝাড় থেকে হঠাৎ হঠাৎ ভেসে আসছে সেদিন রাতের শেয়ালের করুণ আর্তনাদ। তা এক নিমেষেই মিলিয়ে যেতে শোনা যাচ্ছে বড় কোনো পাখির ডানা ঝাপটানোর শব্দ, আর নৌকা চলার জন্য তীব্র জলপ্রপাতের মতো হু হু অবিশ্রান্ত শব্দ। নৌকার অপর মাথার দিকে তাকাতেই ভয় করছে হাসিবের। জীবনের সব সাহস যেন শেষ হয়ে গেছে। কি করবে কিছুতেই ভেবে পাচ্ছে না হাসিব। আবার চোখ বন্ধ হয়ে আসছে হাসিবের। নিজের ইচ্ছাতে কোনো কিছু হচ্ছে না। শরীর যেন তার আর কথা শুনতে চাইছে না। আবার চোখ বন্ধ করলো সে। কতটা সময় চলে গেছে হাসিবের জানা নেই। কানে তখনও ভেসে আসছে পানির একটানা শব্দ। যখন সে চোখ খুলল, বিশাল এক হল ঘরের মতো জায়গায় বসে আছে সে। চারপাশে সবকিছু কেমন যেন আবছা মনে হচ্ছে তার কাছে। ভালো করে তাকিয়েও যেন কিছু দেখা যাচ্ছে না।
আগের মতোই অস্পষ্ট কিছু কথা ভেসে আসছে তার কানে। সামনে পাশে মনে হচ্ছে কেমন একটা কুয়াশার আস্তরণ ভেসে আছে। ঘরের খোলা একটা পরিবেশ। হাসিব উঠতে চায়, কিন্তু শরীর তাতে সায় দেয় না। অগত্যা বসেই বোঝার চেষ্টা করে কোথায় আছে সে নিচের দিকে তাকিয়ে খেয়াল করে তার সামনের মেঝেতে প্রায় 3টা বাটিতে সুন্দর বাহারি রকমের ফল দিয়ে সাজানো। হাসিবের পেটে তখন প্রচন্ড খিদে। খেতে ভয় হচ্ছে তার। কোথায় এসেছে, কি হচ্ছে কিছুই জানে না। সে বেশ চিন্তিত এই রহস্যময় জগৎ থেকে কিভাবে বের হবে হাসিব। মনে হয় এক দৌড় দিয়ে বের হয়ে যায় এই কুয়াশা ফুঁড়ে, কিন্তু সেটা তো সম্ভব নয়। হাসিবের আস্তে আস্তে মনে পড়তে লাগলো সে তো সকালে বাড়ি থেকে বেরিয়েছিল ভুট্টার জমিতে পানি দেওয়ার জন্য, তাহলে এখানে আসলো কিভাবে? উত্তর খুঁজতে গিয়ে সব মনে পড়ে যাচ্ছে হাসিবের। ভয়ে আবার জড়সড় হয়ে উঠল হাসিব। তবে কি এভাবেই মরতে হবে তাকে? এ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে যায় হাসিবের শির দ্বারা দিয়ে। হঠাৎ সামনে থেকে ভেসে আসে একটা পরিচিত কণ্ঠস্বর। হাসিবের চিন্তা অসুবিধা হয় না। বহু মাস আগে কবরস্থানে ঠিক এই কণ্ঠস্বর সে শুনেছিল। তার মনে পড়ল সেই বৃদ্ধ তাকে বলেছিল আমাদের আবারও দেখা হবে। হাসিব এবার আরো ভয় পেয়ে যায়। এবার তার সাথে কি হবে, কি হচ্ছে কিছুই বুঝতে পারে না সে। কি করবে সে এখন? বৃদ্ধ লোকটি সেই সাদা ঘন কুয়াশাচ্ছন্ন আস্তরণ ভেদ করে হাসিবের সামনে এগিয়ে আসে। জানতে চায় হাসিবের শরীর এখন কেমন আছে। হাসিব ভয়ে কান্না জড়ানো কণ্ঠে বলে, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন বাড়িতে। আমি আমার মা বাবার কাছে যেতে চাই। বৃদ্ধ লোকটি তাকে অভয় দিয়ে বলল, ভয় নেই, তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তুমি এখন এই ফলগুলো খেয়ে নাও, সারাদিন কিছুই খাওনি। হাসিব জিজ্ঞেস করে, আমি এখন কোথায় আছি? চারপাশে এমন কেন? আমাকে এখানে কে নিয়ে এসেছে? ঠিক তখনই হাসিব পাশ থেকে একটা মেয়ের হাসি শুনতে পেল। মৃদু হেসে থেমে গেল মেয়েটি। লোকটি হাসিবের দিকে তাকিয়ে বলল, যে তোমাকে নিয়ে এসেছে সে আমার মেয়ে। তোমাকে তার ভালো লেগেছে বলে দুষ্টুমি করে তোমাকে এখানে নিয়ে এসেছে। তবে তুমি কোথায় আছো এটা জানার দরকার নেই, বা তুমি বুঝতেও পারবে না। তোমাকে তোমার ঠিকানায় রেখে আসা হবে। তোমার কোনো ক্ষতি হবে না, ভয়ের কিছু নেই। তুমি খেয়ে নাও। এরপর লোকটি আবার যেন মিলিয়ে গেল। আবার দূরে থেকে ভেসে আসলো। লোকটি কারোর সাথে রাগান্বিত হয়ে কি যেন বলছে অন্য ভাষায়, যা বোঝার ক্ষমতা বা পরিস্থিতি কোনোটাই নেই হাসিবের। সামনের বাটি থেকে হাসিব কয়েকটা আঙুর মুখে তুলে নিল। এরপরে আর কিছুই মনে নেই তার। প্রচন্ড ঠান্ডায় হাসিবের শরীর কাঁপছে। হিম ঠান্ডা হুহু বাতাস এসে লাগছে হাসিবের মুখে। চোখ খুলতেই একরাশ বালির ঝাপটা এসে লাগলো তার মুখে। ক্ষীণ হয়ে ভেসে আসছে পানির শব্দ। মনে হচ্ছে পানির ঢেউ এসে ধাক্কা দিচ্ছে কোনো পাড়ে। চোখ বন্ধ করে ফেলল হাসিব। হাত নাড়তেই বুঝতে পারল বালির মাঝে শুয়ে আছে সে। তাড়াতাড়ি করে উঠে বসল হাসিব। চারপাশে ঘন কালো অন্ধকার। এক মুহূর্তের জন্য বুঝতে চেষ্টা করলো কোথায় আছে সে, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না এই ঘন কালো অন্ধকারের জন্য। কোন দিকে যাবে, কি করবে তাও বুঝতে পারছে না। হাসিব বসে হাত দিয়ে শরীরের বালিগুলো ছেড়ে নিল। সে বালির ওপরেই বসে আছে। চারিদিক হাত দিয়ে বুঝলো বালির ওপরের স্তর কেমন ভিজে ভিজে আছে। ঠান্ডা বাতাসটা আরো জোরালো হয়েছে। রীতিমতো হাসিবের শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। ঠিক কতটা সময় কেটে গেছে হাসিবের তা জানা নেই। হঠাৎ দূর থেকে ভেসে আসছে আজানের শব্দ। খুব ক্ষীণ হয়ে বাতাসে ভেসে আসছে হাসিবের কানে। এরপর যেন আবার মিলিয়ে গেল শব্দটি। আবার সেদিন ভোরের মতো চারিদিকে ফুটে উঠল সকালের আভা। চারিদিক আবছা দেখা যাচ্ছে তখন। আর কিছু সময় কেটে যাওয়ার পর বেশ ভালো করে দেখা যাচ্ছে চারপাশ। হাসিব উঠে দাঁড়ালো। ঘন কুয়াশা যেন এই ফাঁকা জায়গা গিলে খেয়েছে। বেশি কিছু দেখা যাচ্ছে না চারপাশে। হাসিব একদিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতেই তার সামনে পড়লো ভুট্টার জমি। এতক্ষণে হাসিব বুঝতে পারলো সে তার নদীর এপারে এসেছে। হাসিব উল্টো ঘুরে নদীর দিকে দিল দৌড়। কিছুটা সামনে গিয়েই দেখলো পরিচিত সেই নদী। সে কি তাহলে এতক্ষণ এগুলো স্বপ্ন দেখলো নদীর পাড়ে শুয়ে শুয়ে? আর এই স্বপ্ন যদি সে দেখবে তাহলে নদীর এপারে তার নৌকা এলো কিভাবে? তাহলে কি এতক্ষণ এগুলো স্বপ্ন দেখলো নদীর পাড়ে শুয়ে? আর স্বপ্ন যদি দেখবে তাহলে নদীর এপারে নৌকা এলো কিভাবে? নৌকা ছাড়া এপারে আসা সম্ভব নয়। আর কিছু ভাবতে পারছে না হাসিব।
এত এত প্রশ্ন তার মাথা খারাপ করে দিচ্ছে, কিছুর উত্তর খুঁজে পাচ্ছে না। নদীর পাড়ে আবারও বালিতে বসে পড়ল হাসিব। সকালে যদি কেউ নৌকা নিয়ে এপারে আসে তবে তার সাথে হাসিবও চলে যাবে ওপারে। হাসিব বসে আছে বেশ কিছুক্ষণ। এর মাঝেই নদী থেকে ভেসে আসলো বৈঠা চালানোর শব্দ। তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো সে। আস্তে আস্তে কুয়াশার মাঝে দৃশ্যমান হতে থাকলো কালো ডিঙি নৌকা। হাসিব উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে নৌকার দিকে। নৌকা থেকে এক ছেলে হাসিবকে দেখে চিৎকার করে উঠল। আরে হাসিব, এতদিন পরে তুই এখানে কোথা থেকে? প্রশ্ন শুনে চমকে উঠল হাসিব। এই তো তার গ্রামের পাশের বাড়ির বড় ছেলে। হাসিব তাকে বলল, আমাকে আগে বাড়ি নিয়ে যা ভাই। ছেলেটি হাসিবকে নৌকায় উঠতে বলল। হাসিব নৌকায় উঠলে নৌকার মাথা ঘুরিয়ে বৈঠা চালাতে শুরু করলো ছেলেটি। আর তাকে জানালো গত 3 দিন ধরে তার কোনো খোঁজ নেই। চাচা বলল সেদিন তোর সকালে এসে নাকি জমিতে পানি দেওয়ার কথা। সকালে দেখলো তুই বাসায় নেই। চাচা ভাবলো তুই পানি দিতে এসেছিস, কিন্তু নদীর ঘাটে এসে দেখলো এপারে নৌকা বাঁধা। চাচা নৌকা নিয়ে পরে যেয়ে শোনে তুই নাকি পানি নিতেই আসিসনি। এরপর থেকে আর তোর কোনো খোঁজ নেই। চাচা চাচি একবারে ভেঙে পড়েছে তোর জন্য। এতদিনে তুই কোথায় ছিলি? হাসিব চিন্তা করতে পারে না। 3 দিন মানে 3 দিন ধরে আবার কোথায় ছিল? কিছুই তো মনে নেই তার। শুধু মনে আছে লোকটাকে সে আবার দেখছে। হাসিব কোনো উত্তর দেয় না। এর মাঝে নৌকা এসে ধাক্কা খায় ঘাটে। হাসিব নৌকা থেকে নেমে বাড়ির দিকে দৌড় দেয়। বাড়িতে পৌঁছে উঠোন থেকে মাকে জোরে জোরে ডাক দিতে থাকে। হাসিবের মা বাবা দৌড়ে বের হয়ে আসে। আশেপাশের বাড়ির অনেকেই বের হয়ে আসে। সবাই তার কাছে জানতে চায় কি হয়েছিল তার, আর এই 3 দিন সে কোথায় ছিল। হাসিব কিছুই বলতে পারে না তাদের। সে নিজেও বিশ্বাস করতে পারছে না সে 3 দিন হলো নিরুদ্দেশ ছিল। তার তো মনে আছে 1 ঘন্টা কোথাও আটকে ছিল। আর মা তাকে ঘরে নিয়ে যায়। সকালের খাওয়া শেষ করে হাসিব তার মাকে পুরো ঘটনা জানায়। হাসিবের মা তাকে জানায়, তুই সেদিন চলে যাওয়ার পরে আমি তোর বিছানা গোছাতে এসে দেখি তাবিজটা পড়ে আছে বিছানার মাঝে। হাসিব তার বাবা মাকে পুরো ঘটনা জানায়। হাসিবের বাবা বিকেলে একজন হুজুর ডেকে নিয়ে আসে। তিনি হাসিবকে দেখে সবকিছু শুনে বলেন, এটা জিনদের কাজ, আর ওই মেয়েটা তোমাকে পছন্দ করে তাই তোমাকে নিয়ে গিয়েছিল, কিন্তু তার বাবা তার সাথে রাগারাগি করে তোমাকে আবার দিয়ে গেছে। কিন্তু তারা তোমাকে ঠিক কিছু খাইয়েছে, যার কারণে তুমি সময় গুলিয়ে ফেলেছ। গত 3 দিন কোথায় ছিলে কিছুই বুঝতে পারোনি। তুমি এই 3 দিন কোথায় ছিলে এটা বুঝতে পারবেও না। তুমি কি আজান শুনেছিলে এই 3 দিনে? হাসিব উত্তর দেয়, আমি এই 3 দিন কোনো আজান শুনিনি। এমনকি আমি যে 3 দিন ধরে সেখানে এটাও বুঝিনি। আমার শুধু কয়েক মুহূর্তের কথাই মনে আছে। হুজুর বলে, তারা ভালো, তারা তোমার কোনো ক্ষতি করেনি। ভয়ের কিছু নেই। তোমার শরীর বন্ধ করে দিচ্ছি, নিয়মিত নামাজ পড়বে, দোয়া পড়ে ঘুমাবে, আর সমস্যা হবে না। এরপর কেটে যায় অনেকগুলো বছর। হাসিব তখন মেডিকেলে চান্স পায়। এর মাঝে তার তেমন কোনো কিছু ঘটেনি। বেশ ভালোই কাটছিল সময়। পেছনে সেই ভয়াল রাতগুলো ভুলে যেতেই বসেছিল। মানব দেহ নিয়ে যেহেতু পড়া, এই সম্পর্কে যতটা ভালো জানা যায় তার সর্বোচ্চ চেষ্টা করছে সে। তাই সে স্যারকে বলে মর্গে কোনো পোস্টমর্টেম হলে মাঝে মাঝে সেখানে উপস্থিত থাকার ব্যবস্থা যেন করে দেয় সে। বিভিন্ন সময়ে বিভিন্ন লাশের মৃত্যু রহস্য নিয়ে বেশ আগ্রহ থাকতো তার। সেই সুবাদে মর্গের ডোম আর দারোয়ানদের সাথে বেশ ভালোই খাতির চলে যায়। হঠাৎ একদিন তার স্যারের সাথে দেখা এক ছুটির সময়ে। মেডিকেল কলেজ কদিন বন্ধ, প্রায় সবাই চলে গেছে গ্রামে। হাসিব কথায় কথায় স্যারের কাছে জানতে পারলো মর্গে একটা মেয়ের পোস্টমর্টেম হবে কাল। স্যার নিজেও থাকবেন তখন। সেও যদি চায় থাকতে পারে। হাসিব কিছু না ভেবেই সানন্দে রাজি হয়ে গেল। সারাদিন কাজ থাকবে, তাই রাত 9টার দিকে পোস্টমর্টেম শুরু হবে বলে হাসিবকে জানিয়ে দিল। আর নির্দিষ্ট সময়ের মাঝে যেন হাসিব মর্গে উপস্থিত হয় এটাও বলে স্যার চলে গেলেন। হাসিব ভেবেছিল রাতে সে বাড়ি চলে যাবে, কিন্তু স্যার নিজে থাকবেন, অনেক কিছুই জেনে নেওয়া যাবে তখন। সেজন্য একদিন বেশি থেকে গেলে তেমন কোনো অসুবিধা নেই। পরদিন ঠিক রাত 8:30টায় হাসিব বের হয়ে যায় বাসা থেকে। মোটামুটি বাসা ফাঁকা। তার রুমমেট আর ক্লাসমেট সে গ্রামে চলে গেছে ছুটিতে। পাশের এক রুম ফাঁকা, তারাও চলে গেছে। তার আরও পরে একটা রুম, সেখানে এক বড় ভাই থাকে। বাসা থেকে বের হয়ে দরজায় তালা লাগিয়ে হাঁটতে শুরু করে হাসিব। যেখানে সে থাকে সেখান থেকে মর্গে যেতে 15 মিনিটের বেশি সময় লাগার কথা নয়। হাসিব আলো আধারিতে ল্যাম্পপোস্টের আলোয় হাঁটছে আর ভাবছে মর্গগুলো সবসময় নির্জন জায়গায় হয় কেন? এটাও তো হাসপাতালের একটা অংশ, কিন্তু তারপরে একটু দূরে জঙ্গলে ঘেরা জায়গাগুলোই কেন বেছে নেওয়া হয় মর্গের জন্য? মনে হয় ভুতুরে পরিবেশের পূর্ণ রূপ দিতে এই ব্যবস্থা। মনে মনে হেসে হাসিব মর্গের কাছে চলে যায়। মর্গ থেকে বেশ খানিকটা সামনে একটা ল্যাম্পপোস্টের পাশে 2 হাত লম্বা একটা লাঠি হাতে
চেয়ারে বসে আছে মর্গের দারোয়ান। হাসিবকে দেখে সে বসা থেকে উঠে দাঁড়ায়। কি মামা, আজ আবার কোনো কাটাছেড়া আছে নাকি? হাসিব হেসে তার দিকে এগিয়ে গিয়ে বলে, কাটা ছেঁড়া ঠিক না, কাটা সেলাইয়ের কাজ আছে। বলে হেসে ওঠে দুজন। হাসিব জিজ্ঞেস করে, ডোম আর স্যার এসেছে নাকি? দারোয়ান জানায়, এখনো কেউ আসেনি, আর আজ যে পোস্টমর্টম হবে সেটাও সে জানে না। তবে হাসিবের কথা শুনে সে জানায় একটা মেয়ের লাশ এসেছে গতকাল। মনে হয় কিছু দিয়ে ঝলসে দেয়া হয়েছে তার চেহারাটা, বেশ ভয়ানক হয়ে আছে দেখতে। দেখলেই গা কেমন ছমছম করে। আর কিছুক্ষণ আগে আরো একটা লাশ এসেছে, জমি সংক্রান্ত জেরে খুন করা হয়েছে। গল্প করতে করতে এগিয়ে যাচ্ছে ঘড়ির কাঁটা। সময় তখন রাত 9টার ঘর ছুঁয়ে ফেলেছে। এখনো কেউ আসছে না, এটাই চিন্তা করছে হাসিব। চিন্তার ফাঁকে মর্গের দিকে তাকিয়ে আছে সে। টিমটিমে একটা লাল লাইট জ্বলছে বাইরের দরজার উপর। তার আলোয় ছোট পিচের রাস্তাটা চকচক করছে। আশেপাশে কিছু ছোট ছোট বড় গুলমলতার ঝোপ রয়েছে, আর সেখান থেকেই থেমে থেমে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। হাসিব কি মনে করে এগিয়ে যায় মর্গের দিকে। পেছন থেকে দারোয়ান বলে ওঠে, এই মামা, ওদিকে কই যান? কেউ তো নেই ওখানে। হাসিব পেছনে না তাকিয়ে বলে, সমস্যা নাই, ডোম বা স্যার আসলে তুমি পাঠিয়ে দিও, আমি একটু ঘুরে আসি মর্গের পাশ থেকে। আর কিছু বলল না দারোয়ান। হাসিব মর্গের দিকে এগিয়ে যাচ্ছে আর নিজেই নিজের সাহস দেখে অবাক হচ্ছে। এই অন্ধকার রাতে এক রুমে বন্দি দুটা লাশের দিকে এগিয়ে যাচ্ছে সে, অথচ নিজের মাঝে কোনো ভয়ের অনুভূতিই নেই। হাসিব মর্গের সামনে গিয়ে দাঁড়ায়। চারপাশে ঘন অন্ধকার। একটা লাল লাইট যতটা পারে আলোকিত করছে সামনের অংশ। মর্গের এখানে দাঁড়িয়ে দারোয়ানের দিকে তাকিয়ে সে দেখে লাঠির ওপরে ভর দিয়ে সে ঝিমুচ্ছে। দরজায় তালা লাগানো নেই, বাইরের দিক থেকে হ্যাজবোল আটকে দেয়া। হাসিবের একবার মনে হলো সে মর্গের ভেতরে ঢুকে যায়। একা একা মর্গের ভেতরে যাওয়ার অভিজ্ঞতা কেমন এটা দেখার লোভ সামলাতে পারছে না সে। হাত বাড়িয়ে খুলে ফেললো ঘরের দরজা। ঘরের মাঝে যেন আবারও ঘন কালো গুমট অন্ধকার, সেই সাথে মাংস পচা একটা আষ্টে গন্ধ তার নাকে এসে লাগছে। হাত বাড়িয়ে দরজার পাশে সুইচে চাপ দিল হাসিব। মুহূর্তেই ঘরের মাঝের সব অন্ধকার মিলিয়ে গেল। হাসিবের সামনে দৃশ্যমান হয়ে উঠল স্ট্রেচারে রাখা সাদা কাপড়ে দুটো লাশ। একটা লাশের উপরে সাদা কাপড়ে ছোপ ছোপ রক্তের দাগ, আরেকটি লাশের কাপড়ে কেমন কালচে দাগ জায়গায় জায়গায়। রুমটা বেশ ভালোই বড় ছিল। রুমের মাঝে ওপর থেকে ঝুলতে থাকা রড লাইটটা একটু যেন বাতাসে দুলছে। রুমের এক কোণে রাখা কালচে দাগের কাপড়ে ঢাকা সেই লাশটি, আর রক্তের দাগ লাগা কাপড় দিয়েই ঢাকা সেই লাশ রাখা আছে লাইটের নিচের দিকে। রুমের মাঝ বরাবর হাসিব এগিয়ে গেল মাঝে রাখা লাশটির দিকে। ওপর থেকে সাদা কাপড়টা সরাতেই দেখল চোখ খুলে নিথর পড়ে আছে 40 বছরের এক লোক। তার চোখ খোলা, এবং চোখ খোলা দেখে এক মুহূর্তে ভয় পেয়ে যায় হাসিব। মনে হয় এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে তার দিকে। তাড়াতাড়ি করে মুখটা ঢেকে দেয় হাসিব। এবার কোনায় থাকা লাশটির দিকে এগিয়ে যায়। লাশটার কাছে এগোতে একটা পচা গন্ধ নাকে এসে লাগে। হাসিব কাছে যে কাফনের কাপড়টা সরাতেই চমকে উঠল। মুখের চেহারা কিছুই ঠিক বোঝা যাচ্ছে না। চোখ দুটো মনে হচ্ছে ভেতরে ঢুকে গেছে, চোখের জায়গায় বড় গর্তের মতো। এত ভয়ানক লাশ সে আগে কখনো দেখেনি। এবার সে ভয় পেতে শুরু করে। কোন সাহসে এখানে একা একা এসেছিল সেটা এখন ভাবতেও পারছে না, মাথা কাজ করছে না তার। সে তাড়াতাড়ি করে কোনো মতে লাশের ওপরের কাপড়টা ফেলে দিয়ে যেই পেছনে ঘুরেছে, ঠিক তখনই একটা শব্দ। রুমের ভেতরে জ্বলতে থাকা বাল্বটি ভেঙে চুরমার হয়ে মেঝেতে পড়ে যায়। এক নিমিষের মাঝেই অন্ধকার নেমে আসে। চারিদিক গুমোট অন্ধকার, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতদেহের পচা গলা গন্ধ। হাসিবের স্পষ্ট মনে আছে সে রুমের দরজা খুলে ভেতরে এসেছিল। রুমে অন্ধকার হলেও বাইরে দরজার ওপরে আলো রুমে আসার কথা, আর দরজা দিয়ে বাইরের ল্যাম্পপোস্টের আলো দেখতে পাওয়ার কথা। কিন্তু না, কোথায় সেই দরজা? এই যে নিশ্চিত্র অন্ধকার। হাসিবের মনে হচ্ছে এক কবরের মাঝে সে, কোথাও কোনো আলো নেই। হাসিব কি করবে বুঝতে পারছে না। শরীর ঘেমে গোসল হয়ে যাচ্ছে তার। মনে মনে দরজার অনুমান করে সামনের দিকে এগিয়ে যায় হাসিব। কয়েক পা এগিয়ে আসতেই ভয়ে তার 2 পা জড়িয়ে যায়। রুমের সাথে থাকা স্ট্রেচারের ওপরে থাকা সেই লাশের ওপরে পড়ে যায় সে। হাতের নিচে ঠান্ডা শরীরের একটা অনুভব ভয়ের শেষ পর্যায়ে নিয়ে যায় তাকে। তাড়াতাড়ি উঠতে যাবে, ঠিক তখনই মনে হলো, আরে লাশটা তো নড়ে উঠল।
হাতের নিচটায় হাসিবের শির দ্বারা দিয়ে একটা ভয়ের স্রোত পেয়ে যায়। লাশের মতো তার শরীরও ঠান্ডায় জমে গেছে মনে হচ্ছে। সে গলা ফাটিয়ে চিৎকার করার ব্যর্থ চেষ্টা করলো কয়েকবার। সে দৌড়ে চলে আসলো দরজার দিকে, এসেই দেয়ালের সাথে একটা ধাক্কা খেলো। রুমের মাঝে তখনও একরাশ অন্ধকার। হঠাৎ রুমের মাঝে সকল নীরবতা ভেঙে খুটখাট শব্দ শুরু হলো। সাথেই ধপ করে কিছু একটা মেঝেতে পড়ার শব্দ ভেসে আসলো ঘরের কোণা থেকে। হাসিবের মনে হয় আজ আর তার নিস্তার নেই। নিজের উপরে প্রচন্ড রাগ হতে থাকে। কেন সে এখানে এসেছিল? হাতড়ে দরজা খুঁজতে থাকে সে, কিন্তু কোথায় সেই দরজা? সব দিকেই তো সলিড দেয়াল। চোখ ভিজে কান্না চলে আসে হাসিবের। পেছন থেকে স্ট্রেচার টানার শব্দ আসছে। হাসিব দেয়াল হাতড়ে খুঁজে পায় রুমের দরজা। জোরে জোরে ধাক্কা দিতে থাকে হাসিব। একটু পরে দরজা খুলে যায়। রুমের বাইরে দাঁড়িয়ে আছে সেই দারোয়ান। হাসিব যেন তাকে দেখেই জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। তার শরীর এখনো কাঁপছে থরথর করে। দারোয়ান হাতে থাকা লাইটটা রুমের দিকে মারতেই তারা দেখে রুমের মাঝে থেকে ছেলের লাশের ওপরে থাকা সাদা কাপড়টা নিচে পড়ে আছে, আর রুমের কোনায় থাকা মেয়ের লাশটা উপুর হয়ে পড়ে আছে মেঝেতে। লাশ এমন এলোমেলো হয়ে আছে কেন তা বুঝতে পারে না কেউ। মেয়েটির লাশই বা কি করে মেঝেতে পড়ল তারও কোনো উত্তর নেই তাদের কাছে। হাসিব আর কিছুই বলতে পারে না। দারোয়ান তাকে ধরে নিয়ে আসে বাইরে আলোতে। দারোয়ান থেকে একটি চেয়ারে এনে বসিয়ে দেয়। পানি খেয়ে যেন আবারও প্রাণ ফিরে পায় হাসিব। হাতে থাকা বোতল এক চুমুকে প্রায় অর্ধেকটা পানি খেয়ে শেষ করে। তারপর সে দারোয়ানের দিকে তাকায়। দারোয়ান তাকে জিজ্ঞেস করে, মামা, কি হয়েছিল আপনার? আমি এখানে বসে একটু ঝিমুনি ধরে গিয়েছিল, তারপরেই কানে আসতে লাগলো দরজায় ধুপধাপ শব্দ। আমিও তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, কি যে হলো। পরে মনে হলো আপনি তো গিয়েছিলেন ওদিকে, তাই দৌড়ে চলে গেলাম। হাসিব দারোয়ানকে পুরো ঘটনা বলল, কিন্তু দারোয়ান জানালো রুমের দরজা তো খোলাই ছিল, শুধু ভেজানো ছিল। হাসিব বলল, আমি তো কোনো আলোই দেখতে পাচ্ছিলাম না। দরজা খুলতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতে খুলতে পারছিলাম না। দারোয়ান তাকে জানালো, আজ স্যার আসতে পারবেন না, তাই পোস্টমর্টম হবে না। আমাকে একটু আগে ওয়ার্ড বয় এসে বলে গেল, আর সেটা আপনাকে জানানোর জন্যই গিয়ে দেখি এত সব কাহিনী। একটু ধাতস্থ হয়ে হাসিব উঠে আবার বাসার দিকে হাঁটা দিল। বাসার দিকে হেঁটে যেতেও তার কেমন ভয় করছিল। মনে হচ্ছিল চারপাশ ঘন অন্ধকারে ভরে যাবে, আবারও ঘিরে ধরবে সেই গুমোট অন্ধকার। এই বুঝে কেউ উকি দিয়ে দেখছে তাকে, পেছনে কি কেউ হেঁটে আসছে। এত সব চিন্তা নিয়ে ভয়ে ভয়ে বাসায় পৌঁছে গেল হাসিব। রাতে আর খাবার খেতে ইচ্ছা করলো না তার। যে একটা অবস্থা কাটলো এখনো গায়ে কাটা দিচ্ছে। বিছানা এলিয়ে দিল শরীর। এমনিতে একদম অন্ধকার ঘর ছাড়া ঘুমোতে পারে না হাসিব, কিন্তু আজ তার সাহস হলো না ঘর অন্ধকার করতে। মনে হলো অন্ধকার করলে আবার বুঝি কিছু একটা হবে, কিছু একটা ঘটে যাবে তার সাথে। রুমে থাকা হালকা নীল কালারের একটা ডিম লাইট অন করে দিল সে। হালকা নীল আলোতে চারপাশ কেমন মায়াবী লাগছে। সব প্রশ্নগুলো মাথায় ঘুরছে। উত্তর খোঁজার চেষ্টা করছে হাসিব, কিন্তু কিছুতেই হিসাব মিলছে না। কি থেকে কি হলো সঠিক কোনো কিছুরই উত্তর দাঁড় করাতে পারছে না। মানুষ যখন কোনো জিনিসের উত্তর খুঁজে না পায় তখন তার সাথে থাকা ভয়টি আরো বেশি জেগে ধরে। হাসিবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। একসময় মস্তিষ্ক ক্লান্ত হয়ে ঘুমের দেশে পাড়ি জমায় হাসিব। রাত তখন কটা হবে জানা নেই। চারিদিকে নিস্তব্ধতা। ঘরে থাকা ঘড়ির কাঁটার টিকটিক শব্দটা শুধু হালকা হালকা কানে ভেসে আসছে। হঠাৎ সে বুকের ওপরে প্রচন্ড চাপ অনুভব করল। মনে হচ্ছে তার বুকের ওপরে কিছু একটা চেপে বসে আছে। বুকের ওপরের এই অসম্ভব চাপে ঘুম পুরোপুরি ভেঙে যায় হাসিবের। সে আস্তে আস্তে চোখ খুলে তাকায়। ঘরের ভেতরে হালকা নীল আলোতে চোখ খুলে হাসিব যা দেখে তা দেখে তার শরীরের রক্ত হিম হয়ে যায়। তার বুকের ওপরে চেপে বসে আছে একটা নারীর অবয়ব। ভালো করে তাকাতেই দেখে সেই সাদা কাফনের কাপড়। একটা মাংস পচা গন্ধে পুরো ঘর ভরে গেছে। একরাশ চুল উঠছে বাতাসে। ভয়ে এবার ঘামতে শুরু করে হাসিব। আবার সে চলে যায় একটা ঘোরের মাঝে। সে কি আসলে বাস্তবেই এটা দেখছে, নাকি এটা কোনো স্বপ্ন? আজও তার শরীর সায় দিচ্ছে না তার সাথে। অনেক চেষ্টা করেও হাত পা কিছুতেই নাড়াতে পারছে না হাসিব। এমনকি তার গলা দিয়েও কোনো শব্দ বের হচ্ছে না। হাসিব নিজের সব শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে গোঙানির মতো আওয়াজও বের করতে পারল না। আর তখনই মেয়েটি তার দিকে তাকায়, হাসিবের দিকে এগিয়ে আসে। কি ভয়ানক সেই মুখ! মুখের কিছু জায়গায় মাংস যেন খসে পড়ছে, চামড়া ঝুলে গেছে অনেক জায়গায়। চোখ দুটো যেন অন্তহীন গর্ত, যেন কেউ কোঠর থেকে বের করে নিয়ে এসেছে চোখ দুটিকে। লাশ কাটা ঘরের স্ট্রেচারে শুয়ে থাকা সেই মেয়েটি যেন
চেপে আছে তার বুকের ওপর। মেয়েটি ভাবলেশীন ভাবে তাকিয়ে দুইটা হাত উঁচু করে এগিয়ে দেয় হাসিবের গলার দিকে। হাতের চামড়া দেখে এতটাই ফ্যাকাশে মনে হচ্ছিল, নীল আলোতেও মনে হচ্ছিল তার শরীরে কোনো রক্ত অবশিষ্ট নেই। হঠাৎ হাত দুটি এসে চেপে ধরে হাসিবের গলা। হাসিব প্রাণপণে হাত দুটো দিয়ে চেপে ধরে মেয়েটির হাত। জোরে চিৎকার করে বাঁচার আপ্রাণ চেষ্টা করতে থাকে। তার মনে হচ্ছে সে এবার মারা যাচ্ছে। চোখ দুটি বন্ধ হয়ে আসবে হাসিবের। চোখের পাতা মিলিয়ে যাওয়ার আগে হাসিব দেখে মেয়েটি এখনো চেপে বসে আছে তার বুকে, আর তার গলা চেপে ধরে আছে। বুকের উপরে প্রচন্ড ব্যথা অনুভব করে হাসিব। সকালে তার ঘুম ভাঙল পাশের রুমে থাকা বড় ভাইয়ের ডাকে। বিছানায় উঠে বসে হাসিব আর ভাবতে থাকে রাতে কি হয়ে গেল তার সাথে। সে কি আসলেই স্বপ্ন দেখছে, নাকি সত্যি রাতে মর্গের সেই মেয়েটি এসেছিল? আর চিন্তা করতে পারছে না হাসিব। বিছানা থেকে উঠতে গিয়ে বুকের ওপরে প্রচন্ড একটা ব্যথা অনুভব করে। বুকের মাঝে ধক করে ওঠে। তবে কি? বাথরুমে থাকা আয়নার সামনে যেতেই দেখে গলায় লাল রক্ত জমাট বেঁধে আছে। মনে হচ্ছে কয়েকটি আঙুলের দাগ বসে আছে গলায়। ভয়ে কুঁকড়ে যায় হাসিব। এর মানে রাতের ঘটনা মিথ্যা বা স্বপ্ন নয়। রাতে সে যা দেখেছে তা পুরোটাই সত্যি। আর এক মুহূর্ত এখানে নয়। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে হাসিব। বাড়ি ফিরে আর কাউকে জানানোর সাহস হয় না ব্যাপারটা। যদিও তার মা তার গলায় এমন দাগ দেখে প্রশ্ন করে, সে অ্যালার্জি বলে উড়িয়ে দেয়। ছুটি শেষ করে এসে হাসিব সেই বাসা ছেড়ে দিয়ে নতুন বাসায় ওঠে। এরপরে আর তেমন কোনো সমস্যা হয়নি বা ঘটেনি। তার সাথে অনেক আগে থেকে ঘটে যাওয়া সেই ঘটনার সাথে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তাও এখনো বুঝতে পারে না হাসিব। সেই রাতে কেনই বা এমন কিছু ঘটেছিল তার সাথে, এর কোনো সঠিক ব্যাখ্যাও সে দাঁড় করাতে পারে না। মেয়েটি কি তাকে কিছু বলতে চেয়েছিল? বলতেই যদি চাইবে, তবে এমন করে বুকের ওপরে গলা চেপে ধরে বসেছিল কেন? কিসের রাগ ছিল তার উপর? এমন অনেক প্রশ্ন আজও আছে অন্ধকারে। এর সঠিক উত্তর আজও মেলানোর চেষ্টা করছে হাসিব। হাসিব এখনো ভয়ে থাকে আবার কবে তার জীবনে নেমে আসে এমন ঘন কালো অন্ধকারের রাত, এমন কালো অন্ধকারের ঘোর। আবারও হয়তো কোনো এক রাতে ভাবলেশহীন বিভৎস ফ্যাকাশে মুখ নিয়ে সেই মেয়ে অবয়ব চেপে ধরতে পারে তার গলা। এই ছিল তানভীর তুষারের ঘটনা। চমৎকার ভাবে লিখেছেন তানভীর তুষার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমারও প্রশ্ন, এটা আমিও মিলাতে পারিনি যে দুটো ঘটনার মধ্যে আসলে কোনো রিলেশন আছে কিনা। দুটো ঘটনা সেপারেট হতে পারে, বাট আমি জানি না। এটা লিসনারদের উপরে ছেড়ে দেওয়াটাই সবচাইতে ভালো হবে। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মন দিয়ে এতক্ষণ পর্যন্ত ঘটনা শোনার জন্য। আর আপনাকেও ধন্যবাদ তানভীর তুষার আমাকে ঘটনাটি পাঠিয়ে দেওয়ার জন্য। আর যিনি ঘটনাটি পাঠিয়েছেন তাকে অনেক ধন্যবাদ, যদিও নাম ঠিকানা গোপন করেছেন বলে নাম বলতে পারলাম না। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। এই ছিল আমাদের ঈদের এপিসোডের মানে ফার্স্ট যে এপিসোড, যেটা আমার সবচেয়ে পছন্দের এপিসোড, যেটা আপনাদের হয়তো পছন্দ না, আপনারা ঈদের দিন হয়তো বেশি পছন্দ করেন, কিন্তু এটা আমার ফার্স্ট এপিসোডে আমার সবচেয়ে পছন্দের মানুষের একটা ঘটনা আমি আপনাদের শোনালাম। এবং আরও একটা পছন্দের মানুষ আমাদের আসছে। আসলে আমার পছন্দের মানুষের তালিকাটা খুব বেশি লম্বাও না, আবার খুব বেশি সংক্ষিপ্তও না। সো আমি জানাবো এরপরে কারা কারা থাকছে। অবশ্য আপনারা জেনে গেছেন ফেসবুকে, তারপরে যারা যারা জানেন না তাদেরকে জানাবো। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভূত.com-এর ঈদ স্পেশাল এপিসোডে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে দিয়েছে সৌমিত্র রয়। ওর বাসা ঢাকার বাসাবো এলাকায়। ও এই ঘটনাটি তারই এক বান্ধবীর নাম হচ্ছে মারিয়া মিম, তার কাছ থেকে এই ঘটনাটি সংগ্রহ করেছে। ঘটনাটি একটি হন্টেড বাসাকে কেন্দ্র করে এবং বেশ কিছু ছোট ছোট ভয়ানক ঘটনা মিলিয়ে একটি লম্বা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনাতে চলে যাচ্ছি। এখন থেকে 7-8 বছর আগে মিম ওরা যখন যে বাসাটায় থাকতো, মূলত সেখানকার বেশ কয়েকটি খণ্ড খণ্ড ঘটনা নিয়েই আজকের এই সম্পূর্ণ ঘটনাটি। প্রথমেই এই জায়গাটির কিছুটা বর্ণনা দেয়া প্রয়োজন। ঘটনাটির স্থান ঢাকার সবুজবাগের কদমতলা এলাকায়। আর ওরা যে বিল্ডিংয়ে থাকতো সেই বিল্ডিংটি একটি গলিতে অবস্থিত এবং বিল্ডিংটির পাশেই ছিল আরো একটি বিল্ডিং।
এই দুটো বিল্ডিং একদম লাগোয়া। দুটি বিল্ডিং এর মাঝখানে বিশেষ কোনো ব্যবধান নেই বললেই চলে। বিষয়টি অনেকটা এমন যে এক বিল্ডিং এর ছাদ থেকে খুব সহজেই অন্য বিল্ডিং এর ছাদে চলে যাওয়া যায়। ঢাকাতে কিন্তু এরকম বিল্ডিং অনেক আছে, বিশেষ করে পুরান ঢাকায় কিন্তু আমরা হরহামেশাই এই ধরনের বিল্ডিংগুলোকে দেখতে পাই। তবে ওই দুটি বিল্ডিং এর মাঝে যে সরু জায়গাটি ছিল সেখানে স্বাভাবিকভাবে যাওয়ার কোনো পথই ছিল না, যার কারণে কারো কোনো জিনিস ভুলবশত জানালা দিয়ে পড়ে গেলে তা আর উদ্ধার করা সম্ভব হতো না। মিমরা যখন ওই দুটি বিল্ডিং এর মধ্যে প্রথম বিল্ডিংটির 5 তলায় থাকতো, মানে যখন শুরুর দিকে আর কি, তা একদিন মিমদের বাসায় মেহমান এসেছিল, যে কারণে ওর আম্মু রাতে ওকে বলেন বাসার লিভিং রুমে ঘুমাতে। আর ওর কাছে বিষয়টি খুবই স্বাভাবিক ছিল, কারণ এর আগেও অনেকবার মেহমান আসলেও লিভিং রুমে ঘুমিয়েছে। তো ওই রাত্রে মেহমানদের সাথে দীর্ঘক্ষণ গল্পগুজব করে ওর ঘুমাতে যেতে যেতে রাত প্রায় 2টো বেজে যায়। তখন ও শুনতে পায় ওদের বাসার গলিতে অনেকগুলো কুকুর ভয়ানকভাবে ডাকাডাকি করছে। কুকুরগুলোর এরকম ডাকাডাকি শুনে ওর মনে পড়ে যায় যে ওর খালা একবার ওকে বলেছিলেন যে কুকুর নাকি জিনদের উপস্থিতি বুঝতে পারে, তাই রাতের বেলা অনেক সময় খারাপ কোনো কিছুর উপস্থিতি টের পেলে ওরা এভাবে ডাকতে থাকে। এসব মনে করে মিমের কিছুটা ভয় লাগছিল, যেহেতু ও তখন লিভিং রুমে একাই ছিল, আর যার কারণে ওরকম কুকুর ডাকাডাকি করলে ভয় লাগাটাই স্বাভাবিক। আর ওই খালার কথাগুলো মনে পড়েছিল তার, এ করে ভয়টা আরো বেশি লাগছিল। এমন সময় হঠাৎ করেই মিমের মনে হয় রাস্তার অপর পাশে একটি বিল্ডিং থেকে নূপুরের আওয়াজ ভেসে আসছে। প্রথমে মিম মনে করে ওটা হয়তো তার মনের ভুল, কিন্তু ভালোভাবে শোনার চেষ্টা করে আর সে ওই আওয়াজটি আবারও পরিষ্কারভাবে শুনতে পায় এবং নিশ্চিত হয় যে সেটা ওর মনের ভুল নয়। মিম ভাবছিল ওই বিল্ডিং এ বোধহয় রাত্রে কেউ ড্যান্সের প্র্যাকটিস করছে। তবে পর মুহূর্তে আবারও ও ভাবে যে এত রাত্রে তো কারো এভাবে ড্যান্স প্র্যাকটিস করার কথা নয়, তাহলে নূপুরের আওয়াজটি কোথা থেকে আসছে। মিম যখন এসব ভাবছিল তখন ওর মনে হতে থাকে যে নূপুরের শব্দটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং ওর এমনটা মনে হচ্ছিল যে আওয়াজটি ওই লিভিং রুমের দিকেই এগিয়ে আসছে, ঠিক ও যেখানে শুয়ে আছে। যেন কোনো অশরীরী নূপুর পায়ে হাওয়ায় হেঁটে হেঁটে ওর দিকে অগ্রসর হচ্ছে। ওর এতটাই ভয় লাগছিল যে ও নড়াচড়াও করতে পারছিল না। এক পর্যায়ে আওয়াজটি ওই লিভিং রুমের জানালার একদম কাছাকাছি চলে আসে এবং তখনই ঘরের ভেতরে ওর পায়ের দিকে জোরে করে কোনো একটি জিনিস পড়ে যাওয়ার শব্দ হয়। ওই শব্দটি হওয়ার সাথে সাথেই সেই নূপুরের আওয়াজটি একদম থেমে যায়। এরপর আর কিছু শোনা যায় না এবং রাতের নিয়মে চারপাশ একদম নিশ্চুপ হয়ে যায়। অনেক ভয় পাওয়ার কারণে কিছুতেই মিমের ঘুম আসতে চাইছিল না, কিন্তু পরদিন যেহেতু বাসায় মেহমান এসেছিল, ওই দিন যেহেতু বাসায় মেহমান এসেছিল, তাই উঠে লাইট জ্বালিয়ে বাসার অন্যদেরকে ডাকাডাকি করতে গেলে মেহমানরা হয়তো বিরক্ত বোধ করবেন এবং তারা অন্য কিছু ভাবতে পারেন যে এই মেয়েটিকে আবার জিনে ধরছে কিনা বা এই টাইপের কিছু কিনা, এই টাইপের অনেক কথাবার্তা ছড়িয়ে যেতে পারে। তো বিষয়টি সে মনের ভুল ভেবেই মনকে বারবার সান্ত্বনা দিতে থাকে, কিন্তু সে জানে যে এটি তার মনের ভুল নয়। যাই হোক, সে চুপচাপ শুয়ে থাকে এবং ফজরের আজানের পর তার ঘুম এসেছিল। এর আগে তার ঘুম আসেনি। সকালে তার আম্মুর ডাকে ঘুম ভাঙে। যেহেতু ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়েছিল, তাই মিম তাড়াতাড়ি করে রেডি হয়ে স্কুলে চলে যায়। এরপর স্কুল শেষেও যখন বাসার দিকে ফেরে তখন লিভিং রুমের দরজার উপরের দেয়ালের দিকে ওর চোখ যায়। সেখানে আল্লাহ লেখা কাবা শরীফের একটি ফ্রেম করা ছবি লাগানো ছিল, কিন্তু ছবিটি তখন সেখানে না থাকায় জায়গাটি খালি খালি লাগছিল, যার কারণে ওখানে ওর নজর পড়ে। মিম তখন ওর আম্মুর কাছে ছবিটি কোথায় তা জানতে চায়। তখন তার আম্মু বলে যে ঘুম থেকে উঠে উনি লিভিং রুমে এসে দেখেন যে কাবা শরীফের ওই ছবিটি মাটিতে পড়ে আছে। উনি ছবিটি উঠিয়ে হাতে নিয়ে দেখতে পান যে ছবিটি দেয়ালে লাগানোর জন্য যে রশিটি ছিল সেই রশিটি ছিঁড়ে গিয়েছে, আর তাই এটি পড়ে গিয়েছিল। তাই উনি ছবিটিকে আবার দেয়ালে না টানিয়ে টেবিলের উপর রেখে দিয়েছেন। একথা শুনে মিম রুমে গিয়ে দেখে যে ছবিটি টেবিলের উপর রাখা আছে। তখন মিম বুঝতে পারে যে গত রাত্রে ও একটি জিনিস পড়ে যাওয়ার জোরালো শব্দ শুনতে পেয়েছিল। সেটি আসলে ওই ছবিটি পড়ে যাওয়ারই শব্দ ছিল।
এরপর মিম তার আম্মুকে গত রাত্রে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলে। উনি সবকিছু শুনে বিষয়টি কিছুটা আন্দাজ করতে পারলেও মিম হয়তো ঘুমের ঘরে স্বপ্ন দেখেছে বলে তাৎক্ষণিকভাবে মিমকে আশ্বস্ত করার চেষ্টা করে। কিন্তু মিম ভালোভাবেই জানতো যেটি কোনো স্বপ্ন ছিল না, আর তার মাও ভালো করে বুঝতে পেরেছিল যে মিম আসলে স্বপ্নের ঘরে বিষয়টি দেখেনি। মূলত এই বিষয়টি ঘটনা ঘটার শুরু ছিল, মানে এটা দিয়েই শুরু হয়েছিল। যাই হোক, এই ঘটনা কয়েকদিন পর ওই বিল্ডিং এর দ্বিতীয় তলার একজন আন্টি মিমের আম্মুর সাথে গল্প করতে আসেন। কথা প্রসঙ্গে উনি ওনার একটি ভয়ানক অভিজ্ঞতার বিষয়ে তাকে বলেন। একদিন বিকেলবেলা অবসর সময় উনি সেলাই করার জন্য নাকি সুই সুতা নিয়ে বসেছিলেন। উনি সুইয়ে সুতা পরানোর চেষ্টা করছিলেন এবং সুইয়ের ছিদ্রে সুতা প্রায় পরিয়ে ফেলেছেন। এমন সময় ওনার হাতটি অদ্ভুতভাবে খালি ডানে বায়ে সরে যায়। ওনার মনে হচ্ছিল কেউ যেন আস্তে করে ওনার হাতে ধাক্কা দিয়ে হাতটি সরিয়ে দিচ্ছে। উনি শুরুর দিকে বিষয়টিতে খুব বেশি গুরুত্ব না দিয়ে আবারও সুতা পরানোর চেষ্টা করেন, কিন্তু এবারও একই রকম ঘটনা ঘটে। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে সুইয়ের সুতা পরানো কিন্তু বেশ সূক্ষ্ম একটি কাজ, আর উনি এই কাজে বেশ সিদ্ধহস্ত ছিলেন। কিন্তু অদ্ভুতভাবে উনি বারবারই অস্বাভাবিকভাবে ব্যর্থ হচ্ছিলেন, আর এই কারণে উনি কিছুটা বিরক্ত নিয়েই বলে ওঠেন, কি রে, এরকম হচ্ছে কেন? যখনই এই ধরনের কথা উনি বলেছেন তখনই আচমকাই নাকি ওনার কানের পাশে কর্কশ ও ভারী একটি কণ্ঠস্বর উনি শোনেন এবং ভয়ানকভাবে ফিস ফিস করে কিছু একটা বলে ওঠে, কিন্তু কি যে বলেছেন সেটা আসলে উনি বুঝতে পারেননি। মানে অদ্ভুত একটা শব্দ, কর্কশ শব্দ, কিন্তু এটা কোন ভাষায় যে কথা বলে উঠলো, কি বলল, এটা ওনার বোধগম্য হলো না। যদিও উনি বুঝতে পারেননি, কিন্তু কণ্ঠস্বরটা শোনার পর উনি প্রচন্ড ভয়ে হাত থেকে সবকিছু ফেলে দিয়ে চিৎকার করতে করতে ওনার রুম থেকে বের হয়ে যান। চিৎকার শুনে ওনার পরিবারের সদস্যরা ছুটে আসেন এবং ওনাকে পানি খেতে দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকেন। শীতকাল ছিল ওই সময়টাতে, আর শীতকালে উনি একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিছুটা স্বাভাবিক বোধ করার পর উনি সবাইকে বলেন যে ওনার সাথে কি ঘটেছিল। সবকিছু শোনার পর পরিবারের সদস্যরা অনেক বেশি অবাক হয়েছিলেন এমনটাও নয়। এরকম টুকটাক ঘটনা মনে হয় ওই বিল্ডিং এ হর হামেশাই ঘটে, এরকম কম বেশি ঘটনা তাদের মোটামুটি জানা ছিল। মাঝে মধ্যেই রাতে ওই বিল্ডিং এর ছাদের উপর নাকি বিভিন্ন ধরনের অদ্ভুত শব্দ শোনা যেত, যেমন কেউ পাটাতে শিলনোড়া দিয়ে মশলা পিষলে যেরকম শব্দ হয়, অনেকটা সেই রকমের। আবার যারা পার্শ্ববর্তী লাগোয়া বিল্ডিংটির সাইডে থাকতেন তাদের মধ্যে অনেকেই গভীর রাতে দুটি বিল্ডিং এর মধ্যবর্তী যে সরু জায়গাটি রয়েছে সেখান থেকে একটি ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসতে নাকি শুনেছেন। অথচ ওই ছোট্ট ফাঁকা জায়গায়, এত সরু ফাঁকা জায়গায় শুধু হয়তোবা কোনো একটা ইঁদুর হেঁটে যাওয়া সম্ভব একদম নিচে, এছাড়া কোনো মানুষের সন্তান, একদম নবজাতক সন্তানও ওই জায়গায় থাকা সম্ভব নয়। কিন্তু শুধু ওই জায়গা থেকে কান্নার আওয়াজ ভেসে আসতো। মিমের সাথে ওই ঘটনাটি ঘটার বেশ কয়েক মাস পর ওরা পাশের বিল্ডিংটাতে শিফট হওয়ার সিদ্ধান্ত নেয়। ওই বিল্ডিং এ আগে থেকেই মিমের চাচারা থাকতেন, তো ওরা যখন ওই বিল্ডিং এ একটি ফ্ল্যাট খালি পায় তখন ওরা সেখানে শিফট হয়ে যায়। নতুন বাসায় শিফট হওয়ায় বেশ কিছুদিন মোটামুটি কোনো সমস্যা হয়নি। তবে এর কিছুদিন পরে আর কি, মিম একদিন স্কুল থেকে ফিরে বাসায় ঢুকতে যাবে, এমন সময় ওদের পাশের ফ্ল্যাটে যে আন্টি থাকতেন উনি দরজা খুলে বের হয়ে মিমকে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। ওনার আচরণ ছিল একদমই একটি ছোট বাচ্চার মতো। একে তো ওই বাসায় নতুন, তারা এসেছে, তারপর ভালো করে কাউকে চেনেও না, তার উপর ওই আন্টি এরকম আচরণ দেখে সে কিছুটা ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পরবর্তীতে মিম যখন ওর আম্মুকে ওই আন্টির বিষয়ে বলে তখন উনি অন্য এক প্রতিবেশীর কাছ থেকে ওই আন্টির বিষয়ে জানতে চান। তখন জানতে পারেন উনি মানসিক অসুস্থতায় ভুগছেন, যার কারণে নাকি অনেকের সাথে এই ধরনের ব্যবহার করেন, ছোট বাচ্চার মতো আচরণ করেন, ঠিক একটা বাচ্চা মানুষ যেভাবে আচরণ করে। ওই প্রতিবেশীর কথা শুনে মিমের আম্মু বুঝতে পেরেছিলেন যে উনি ওই আন্টি সম্পর্কে এমন কোনো কথা আরো জানেন যেটা হয়তো তাকে বলতে চাচ্ছে না। তো যাই হোক, ভদ্রতার খাতিরে ওনাকে আর তেমন কিছু জিজ্ঞেসও করেনি। কিন্তু
আরো ভয়ানক ঘটনা কিন্তু সামনে ছিল। একদিন দুপুরে হঠাৎ করে মিমদের পাশের ফ্ল্যাট থেকে চেঁচামেচির আওয়াজ শুনে ওরা দরজা খুলে দেখে যে ওই বিল্ডিং এর অনেকে সেখানে উপস্থিত হয়েছে। মিমরাও কৌতূহলবশত সেখানে গিয়ে দেখে যে ওই যে আন্টি আগের দিনের মতোই উচ্চস্বরে বাচ্চাদের মতো বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলছেন। কিন্তু যখনই উনি ওখানে মিমকে দেখতে পান তখনই দৌড়ে গিয়ে খপ করে মিমের হাত চেপে ধরেন এবং বলেন যে এই মেয়ে আমার সাথে আসো, সোফায় বসো। তার পাশে সোফায় বসান। মিম খুবই অস্বস্তি বোধ করছিল এবং ভয় পাচ্ছিল, কিন্তু চুপচাপ সে ওই সোফায় বসে পড়ে, কোনো কথা বলছিল না। আর সোফায় বসার পরপরই ওই আন্টি আবারও অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন, যে কথার আগা মাথা কিচ্ছু নেই। তখন উপস্থিত সবাই বিভিন্ন ধরনের কথা বলে একটি বাচ্চাকে যেভাবে বোঝানো হয় সেভাবে ওনাকে শান্ত করার চেষ্টা করে। বলে রাখা ভালো যে ওনার একটি মেয়ে ছিল যে এতক্ষণ খাটের পাশে দাঁড়িয়ে একদম চুপ করে সবকিছু শুনছিল। ওই আন্টি যখন কিছুটা শান্ত হলেন তখন সবাই ওই মেয়েটিকে বলে, যেহেতু ওই আন্টি অনেকটা অসুস্থ যেহেতু, তাই ওনাকে বিভিন্ন কাজে ওই মেয়ে যেন সহযোগিতা করে। এই কথা শোনা মাত্রই মেয়েটি চোখ বড় বড় করে খুব ভয়ানকভাবে সবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মানে নিজের মাকে সাহায্য করবে কথা বলার ফলে সে মনে হয় খুব বিরক্ত হয়েছে, রাগও হয়েছে এবং অবাকও হয়েছে। এরপর ওই রুম থেকে সে বের হয়ে বারান্দায় চলে যায়। কয়েকদিন পর মিমের চাচি যখন ওদের বারান্দায় এসেছিলেন তখন উনি জানান যে ওই আন্টি এবং ওনার মেয়ের উপর নাকি বেশ কয়েকটি ভয়ানক জিনের আছর রয়েছে। এ বিষয়ে যখন একজন হুজুরকে ডেকানো হয়েছিল তখন উনি জানান ওই জিনেরা খুবই শক্তিশালী এবং তারা চায় না যে ওই বাসায় কেউ থাকুক। তাই কোনো গুরুতর সমস্যার সম্মুখীন হতে না চাইলে বাসাটি ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু ওই সময় ওই আন্টিদের আর্থিক বেশ কিছু সমস্যা চলার কারণে ওনারা হঠাৎ করে বাসাটি পরিবর্তন করে অন্য কোথাও শিফট করার মতো অবস্থায় ছিলেন না। তাই একরকম বাধ্য হয়েই এত সব সমস্যা উপেক্ষা করে ওনাদের ওই বাসায় থাকতে হচ্ছিল। মিমের চাচি আরো বলেন যে ওই বিল্ডিং এর ছাদের নিচ তলায় যারা থাকেন তারা নাকি রাতের বেলা ছাদের উপর থেকে কারো পায়ের আওয়াজ শুনতে পান। শব্দটি অনেকটা এমন যে কোনো বাচ্চা খালি পায়ে ছাদের এক পাশ থেকে আর এক পাশে দৌড়াদৌড়ি করছে। এই শব্দটি বেশিরভাগ দিনেই গভীর রাতে শোনা যেত। একটি ঘটনা, একদিন ওনারা রাত 9টার দিকে এই শব্দটি শুনতে পান। তখন ওনারা ছাদে উঠে কাউকে দেখতে পান না, তবে ওনারা লক্ষ্য করেন যে ছাদে থাকা দোলনাটি আস্তে আস্তে দুলছে। কোনো বাতাস কিন্তু চারদিকে ছিল না, আর ওই ভারী দোলনাটা দোলার মতো বাতাসের যে ধাক্কা সেটিও ছিল না সেই সময়। দোলনাটি দেখে মনে হচ্ছিল এটি বাতাসে দুলছে না, মনে হচ্ছিল যে কেউ দোলনায় অনেকক্ষণ বসে থাকার পর যখন মাত্রই উঠে চলে যায় ঠিক যেভাবে দুলতে থাকে ঠিক সেভাবে দুলছে। ওনারা তখনকার মতো ছাদ থেকে যদিও নেমে আসেন এবং পরদিন সকালে বিল্ডিং এর দারোয়ানকে বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন। সব শুনে দারোয়ান বলেন এগুলো কোনো সমস্যা নয়। দারোয়ান ওনাদেরকে উল্টো পরামর্শ দেন এসব আওয়াজ উপেক্ষা করতে এবং রাতের বেলা ওনারা যেন কোনো অবস্থাতেই আর ছাদে না ওঠেন। তো এটা তো কোনো সমাধান হলো না, ছাদে উঠতে মানা করছে কেন, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এরপর আরো বেশ কয়েক মাস কেটে যায়। এক রাতে মিম অদ্ভুত একটি স্বপ্ন দেখে। মিম দেখে যে স্বপ্নের মধ্যেও একইভাবে কেউ ওর রুমে শুয়ে আছে। তখন ওর রুমের দরজা একটু একটু করে খুলে যেতে থাকে। মানে সে ওই স্বপ্নের মধ্যে ওর রুমে শুয়েছিল আর ওর রুমের দরজাটা একটু একটু করে খুলে যাচ্ছিল। ডিম লাইটের নীলাভ আলোয় ও দেখতে পায় যে দীর্ঘকায় কালো ছায়ার মতো একটি অবয়ব দরজা দিয়ে রুমে প্রবেশ করছে। ওই অবয়বটি রুমে ঢুকে ওর দিকে এগিয়ে আসতে থাকে। ওই অবয়বটিকে দেখে ভয়ে মিম চিৎকার করতে থাকে। অবয়বটি ওর বিছানার পাশে এসে শক্তভাবে ওর গলা চেপে ধরে। ও গলায় অনেক ব্যথা অনুভব করছিল। ও চেষ্টা করতে থাকে যে নিজেকে যেন সে ছাড়িয়ে নিতে পারে। এমন সময় হঠাৎ করে মিমের ঘুম ভেঙে যায় এবং প্রচন্ড অস্বস্তিতে উঠে বসে। ওই সময় সে ফিল করে ওর গলায় বেশ ব্যথা অনুভূত হচ্ছে। এও সে বোধ করে যে এটি স্বপ্নের মধ্যে হয়েছে। কিন্তু মিম আরো বেশি অবাক হয় যখন ও দেখে যে রুমের দরজাটি খোলা রয়েছে, ঠিক যেমনটা ও স্বপ্নে দেখেছিল। কিন্তু ওর স্পষ্ট মনে ছিল যে ঘুমানোর আগে সে খুব ভালোভাবেই দরজাটি লাগিয়ে তারপরে ঘুমিয়েছে এবং সে এভাবে প্রতি রাতেই ঘুমায়, দরজা লাগিয়েই সে ঘুমায়। তখন মিমের খেয়াল হয় স্বপ্নে ও দেখেছিল
যে সেই ছায়ার মতো অবয়বটি আস্তে আস্তে ওর রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। বিষয়টি মনে আসার পরপরই ওর ভয়ের মাত্রা আরো অনেক গুণ বেড়ে যায়। ও উঠে গিয়ে ওর আব্বু আম্মু সকলকে ঘুম থেকে ডেকে তোলে এবং সবকিছু ওনাদেরকে জানায়। মিমের আব্বু দোয়া পরে ওকে ফু দিয়ে দেন। সেই রাত্রে মিমের আর ঘুম হয়নি। সবাই চিন্তা করেছিল যে দ্রুত বাসাটা ছেড়ে দিব, আর এর মধ্যে আর কোনো ঘটনা হয়তো বা ঘটবে না, কিন্তু কে জানতো যে আরো একটি ভয়ানক ঘটনা মিমের সাথে ঘটবে। এই ঘটনার 1-2 দিন পর মিম তার রুমেই লেখাপড়া করছিল। তো মিম কোনো কারণে তার রুম থেকে বাইরে বের হয়ে এসেছে, মানে অন্য রুমে গিয়েছে। তার ঘরের লাইট টাইট সব জ্বালানো ছিল। তো অন্য রুমে গিয়ে তার আব্বু আম্মুর সাথে কথা বলে সে আবার তার রুমের মধ্যে ঢুকছিল। হঠাৎ করে দেখে তার খাটের উপরে পুরো শরীর কম্বল দিয়ে আবৃত কেউ একজন বসে ঢুলে ঢুলে উচ্চস্বরে কিছু পড়ছে। অনেক সময় আমরা ঢুলে ঢুলে মানুষকে পড়া দেখি না, ওই রকম। ওই সময় কিন্তু শীতকাল আবার ছিল না, শীতকাল চলে গিয়েছিল। তখন কম্বলটা যে কোথা থেকে এলো সে বুঝতে পারছে না, কারণ কম্বলটা তার রুমেই ছিল কিন্তু অন্য জায়গায় রাখা ছিল, গায়ে দেওয়ার জন্য নয়। তো ওই কম্বলটা মানে তাদের ঘরের কম্বলটাই, ওইটা তার রুমেই ছিল। ওই কম্বলটা দিয়ে পুরো শরীর আবৃত করে এরকম ঢুলে ঢুলে পড়ছে, আর গলার আওয়াজটা ছিল বেশ কর্কশ এবং গড় 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 করছে, এরকম একটা কি যে পড়ছে কিছু বোঝা যাচ্ছে না। তো মিম চিন্তা করে কি ব্যাপার, ঘরের মধ্যে এটা কোত্থেকে আসলো। তার অন্য ভাই বোনরা আবার এসে এরকম করে পড়ছে না তো, বা তাকে ভয় দেখানোর চেষ্টা করছে না তো। তো সে একটু ভয়ে ভয়ে কি করে, কম্বলের এক পাশ ধরে এক ঝটকায় কম্বলটি সরিয়ে ফেলে। আর সরিয়ে ফেলার সাথে সাথে দেখে ওই কম্বলের মধ্যে কিচ্ছু নেই, শুধু মনে হলো একটা কালো ছোট্ট একটা ছায়ার মতো ধপ করে জানালা দিয়ে বের হয়ে চলে গেল। এই দৃশ্য দেখার সাথে সাথে মিম চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। কেন এরকম ভয়ানক একটি ঘটনা আসলে ওর সাথে যে বাস্তবে ঘটে যাবে এটি আসলে কেউ বুঝতে পারেনি। এই ঘটনা ঘটার পরেই তার বাবা সিদ্ধান্ত নেয় আর নয়, মাস শেষ হওয়ার আগেই দ্রুত ওই বাসাটি ছেড়ে দিতে হবে। কিন্তু হঠাৎ করেই তো ভালো বাসা আসলে পাওয়াটা অনেক কঠিন। কিন্তু যত কঠিনই হোক, আরো গুরুতর ক্ষতি হয়ে যাওয়ার আগেই এই বাসা ত্যাগ করতে হবে। তো সেই বাসাটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর একদিন ওদের বাসার যে কাজের মহিলা, সে যখন কাজে আসে তখন মিমের আম্মু ওই মহিলাকে পুরো বিষয়টি জানান এবং বলেন যে ওরা যে নতুন বাসায় শিফট হবে সেখানে যদি ওই মহিলাটি কাজে যেতে পারে তাহলে মিমের আম্মু ওই মহিলাকে কাজে বহাল রাখবেন। তখন ওই কাজের খালা বা বুয়া এই বাসা ছেড়ে দেওয়ার যখন কারণ জানতে চায় তখন মিমের আম্মু হালকাভাবে ওনাকে বিষয়গুলো বলেন। সব শুনে ওই কাজের খালা বলেন ওদের বাসাটি যে গলিতে অবস্থিত ওই গলির রাস্তাটিকে এই রাস্তাটা ঘিরে নাকি অনেক ভয়ের বিষয় রয়েছে এবং এলাকার অনেকেই নাকি বিষয়টি সম্পর্কে জানেন। ওই সময় মিম সোফায় বসে টিভি দেখছিল। তো কাজের খালার মুখে একথা শুনে ও বিষয়টি সম্পর্কে খালার কাছে জানতে চায়। তখন খালা বলেন একটি ভয়ানক ব্যাপার। তিনি বলেন ওই এলাকার অনেকেই গভীর রাত্রে এই রাস্তা দিয়ে চলার সময় নাকি দেখেছে রাস্তার পাশে একটি লাল শাড়ি পরা বউ ঘোমটা দিয়ে বসে আছে। তারা যখনই সেই মহিলাটিকে অতিক্রম করে হেঁটে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তখন নাকি সেই মহিলা পেছন থেকে খুবই মিষ্টি গলায় ডাক দেয় এবং বলে আমাকেও সাথে নিয়ে যাও। এভাবে ওই মহিলাটি বিভিন্নভাবে অনুনয় বিনয় করতে থাকে এবং বলে একবার হলেও পেছন দিকে ঘুরে তার দিকে যেন কেউ তাকায়। কিন্তু এলাকার সবারই কম বেশি জানা রয়েছে যে পেছনে ঘুরে যদি কেউ তাকায় তাহলে ভয়ানক বিপদ হতে পারে। এরকম ঘটনা নাকি ওই এলাকায় অনেক ঘটেছে এবং অনেকেই বিষয়টি প্রত্যক্ষ করেছেন। ওই কাজের খালা আরো বলেন যে একসময় এই এলাকার চারপাশে শুধু পানি ছিল, পরবর্তীতে মাটি ফেলে জলাশয়গুলো ভরাট করে এই বিল্ডিংগুলো নির্মাণ করা হয়। মিমরা এখনো ওই এলাকাতেই অন্য একটি বাসায় থাকে, তবে ওই আগের বাসাটি মূলত পরিবর্তন করার পর থেকে
মিমের সাথে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেনি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনা, ছোট ছোট যেই কয়েকটি ব্যাপার একত্র করে বললাম, এটা সত্য ঘটনা। আর ওই এলাকাতে স্পেশালি যদি সবুজবাগ ওই সাইডে যারা থাকেন, তারা যদি এলাকাটি চিনে থাকেন, তারা অবশ্যই ঘটনার সত্যতা সম্পর্কে আপনারা অবগত আছেন। তো ধন্যবাদ সৌমিত্র রয়কে, একটি সত্য ঘটনা ভূত.com-এ যেন আমি শেয়ার করি এই জন্য আমাকে তিনি দিয়েছেন। আবারও শুভেচ্ছা জানাচ্ছি ভূত.com-এর সকল লিসেনারকে। আশা করছি আপনারা সবাই ভূত.com-এর সাথে থাকবেন, রাসেল ভাইয়ের সাথে থাকবেন, আমাদের সকলের সাথে থাকবেন। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। চাঁদ রাতে কারো তো ঘুম আসে না, এবং চাঁদ রাত মানেই আনন্দ উচ্ছলতায় কাটিয়ে দেবার দিন, আনন্দ উচ্ছলতায় কাটিয়ে দেবার সময়। এবং চাঁদ রাতের এই খুশিতে আপনারাও সামিল হন এবং ভূত.com-এর সাথে থাকুন, সেই আশাই করব। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকেই লিখছেন মাহাদি হাসান লিমন, মেহেদি হাসান লিমন, এবং আমাদের সাথে আছেন জাকির হুসাইন, ঈদ মুবারক জানিয়েছেন তিনি। আমাদের সাথে আছেন অনামিকা জাহান, এবং তিনি ঈদ মুবারক জানিয়েছেন। হুমায়রা বিনতে কবির তানিয়া আমাদের সঙ্গে আছেন, ঈদ মুবারক জানিয়েছেন। সাব্বির হোসেন সাকিব আমাদের সাথে আছেন, লিখেছেন অপেক্ষায় আছি। আমরা যদি দেখি, আমার হঠাৎ করে দেখলাম যে আবার কাশি হচ্ছে, সরি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে আছেন এবং অনেকেই আমাদেরকে লিখছেন, এবং আমাদের সাথে যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের সঙ্গে এতটা রাত পর্যন্ত, ঈদের সময়টা তো ব্যস্ততায় কাটে, তারপরে যে সময় দিচ্ছেন, এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা ব্যাপার। এবং আমি বিশ্বাস করি যে আপনারা ভবিষ্যতেও এবং বাকিটা সময়ও আমাদের সঙ্গে এভাবেই থাকবেন। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন, তারপরে মেসেজ পাঠাচ্ছেন, তারপরে আপনারা লিখছেন, ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি সুদীপ বিশ্বাস আমাদের লিখেছেন ঈদ মোবারক। রিয়াজুল ইসলাম লিখেছেন ঈদ মোবারক। এমডি বিলাল খান আমাদেরকে ঈদ মোবারক জানিয়েছেন। প্রিন্স মাহমুদ আলহামদুলিল্লাহ ভালো আছি রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে, এবং তিনি ঈদ মোবারকও জানিয়েছেন। আমাদের সাথে এমডি করিম, সৌরভ শেখ, মেহেদি মামুন, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ হোসেন খান, রিয়ানকা ইসলাম, আমির রক, ডিএম স্বপন সহ আরও অনেকে আমাদের ঈদ মোবারক জানিয়েছেন। অমিত বড়ুয়া লিখেছেন আমাদের সাথে যে সুপার ডুপার স্টোরি ছিল আসিফের, এইটা পুরা 54 মিনিটস এই স্টোরিটা মন দিয়ে শুনলাম, মাঝখানে তো নিজেই ভয়েই কিছু কাচুমাচু করছিলাম। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই, থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। রুম্মু আমাদের সাথে আছেন, লাইভ শুনতে পারলাম না, খারাপ লাগছে, কালকে রেকর্ডেডটা শুনে নেব। কালকে তো ঈদের দিন, আপনি আরও ব্যস্ত থাকবেন, জানি না শুনতে পারবেন কিনা, তবে শুনেন কিন্তু। নুরা ইসলাম আমাদের সাথে আছেন চাঁদপুর থেকে, আমাদের সাথে আছেন HM শাওন হুসাইন, আমাদের সাথে আছেন KSR AHM, আমাদের সাথে আছেন সাইদ আহমেদ, আমাদের সাথে আছেন MD লুবাইয়েত হোসেন লিজান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরিয়ান রাকিব, আমাদের সাথে আছেন TI মিথুন সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদেরকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা যে আজকে যে এপিসোডটি করছি, সেই এপিসোডে আপনাদের এই অংশগ্রহণ আমার জন্য বিরাট একটা ব্যাপার, এবং আপনারা যে আমাদের সঙ্গে আছেন, এইটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এই বিষয়টি আমি সবসময় মাথায় রাখবো যে ভূত.com আমার পরিবার, এবং আপনারাও মাথায় রাখবেন আশা করি যে ভূত.com আপনাদের পরিবার, এবং যে কোনো আয়োজনে, যে কোনো শুরুতে, যে কোনো সময় ভূত.com আপনার পাশেই আছে। এবং ভূত.com বলতে যেমন আমি আমাকে এবং আমার টিমকে বোঝাচ্ছি, ঠিক একইভাবে আপনাদেরকেও বোঝাচ্ছি। সো আমরা সবাই সবার জন্য, তানভীর তুষারের ঘটনা শুনলাম, আফনান ভাইয়ের ঘটনা শুনলাম, হুমায়রা ভাবির ঘটনা আমরা শুনে আসবো। ইটস আ বিউটিফুল স্টোরি। আমার মনে হয় যে আপনারা সবাই যারা শুনছেন তারা পছন্দ করবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ঘটনায় চলে যাই। তার আগে একটু জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া এবং আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে সে ঘটনা শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই।
কোরবানি ঈদের জন্য আমরা কিন্তু স্টোরি কালেক্ট করতে শুরু করবো নেক্সট উইক থেকেই। সুতরাং আপনারা যারা কোরবানি ঈদে পার্টিসিপেট করতে চান এখনই জানিয়ে দিন, আপনারা স্টুডিওতে এসেও পার্টিসিপেট করতে পারেন। ইটস আপ টু ইউ কীভাবে পার্টিসিপেট করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস তো বলেই দিলাম একটু আগে। আর এছাড়াও আমাদেরকে আপনারা রিচ আউট করতে পারেন আমাদের ফেসবুক পেজে, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আগের ঘটনাটির মতন এই ঘটনাটিও আপনাদের আনন্দ দেবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, অনেকদিন পর লিখতে বসলাম। আমি হুমায়রা ঢাকার মিরপুর থেকে বলছি। আজকের ঘটনাটা একটু অদ্ভুত আমার কাছে মনে হয়। কেন অদ্ভুত বললাম সেটা ব্যাখ্যা করছি। মূলত যতবার এই ঘটনা শেয়ার করব বলে লিখতে নেই, কেন জানি না এক অজানা কারণে আর লেখা হয়ে ওঠে না। অথচ সংগৃহীত বা অন্যের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করেছি বহুবার, কিন্তু আমার নিজের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা আমি শেয়ার করিনি। যাই হোক, কথা না বাড়িয়ে এবার ঘটনায় চলে যাই। আমরা তখন নতুন বাড়ি করি। সেই বাড়িতে ওঠার কয়েকদিন পর এই ইনসিডেন্টটা আমাদের সাথে ঘটেছিল। আমাদের বাড়ির একটু বর্ণনা দেই। যেখানে আমাদের বাড়ি তার আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। খোলা মাঠ দুই দিকে, পেছনে পুকুর আর সামনে একটা হাইওয়ে। বাড়ির পরিবেশটা এত সুন্দর, বিকালে ছাদে উঠে তাকালে চারিদিক শুধু মাঠ, একটু দূরে একটা মেহগনি বাগান আর তার পাশে কালো পুকুর। এই পুকুরটার নাম কালো পুকুর কেন জানি না, তবে এটুকু জানি ওই পুকুরে অনেক মাছ আছে, কিন্তু কেউ সেই মাছ ধরতে পারে না, কারণ ওখানে প্যারানর্মাল কিছু বিষয় আছে। সবার ধারণা ওখানে জিন থাকে। একবার হলো কি, আমাদের ওই দূরের এলাকা থেকে একদল জেলে আসলো। ওরা বলল, আমরা শুনেছি আপনাদের পুকুরে নাকি মাছ ধরা যায় না, আমরা মাছ ধরে দিতে পারবো, তবে শর্ত আছে, মোট মাছের 4 ভাগের 3 ভাগ আমাদের দিতে হবে। তো যার পুকুর সে ভাবল মোটেও ধরতে পারি না, যদি 1 ভাগ পাই তাতে অনেক বেশি হয়ে যাবে। সে রাজি হয়ে গেল। এরপর পুকুরে মাছ ধরার প্রস্তুতি নিল জেলেরা। জাল ফেলল। একদিক থেকে অন্যদিকে টেনে নেওয়া হলো জাল, কিন্তু কোনো মাছ ধরা পড়ল না, কিছু মলা ঢেলা মাছ ছাড়া। জেলেরা তো খুব বিরক্ত। কেন এমন হলো? মাছ না পেলে পোষাবে কিভাবে? এত কষ্ট করে এতগুলো মানুষ খাটলো, কোনো মাছ না ধরে বাড়ি যাবে, এটা তো হতে পারে না। এত মাছ দেখা যাচ্ছে অথচ জালে উঠছে না। তারা নতুন সিদ্ধান্ত নিল, পাম্প নিয়ে সেচ দেবে। পাম্প আনা হলো সেচ দেওয়ার জন্য। এরপর স্টার্ট হলো। জেলেরা বলা বলি করছিল, এইবার মাছ তুমি না উঠে যাবে কই? পুকুরের সাইজ অনুযায়ী সেচ দিতে বেশি সময় লাগার কথা না, কিন্তু অস্বাভাবিক বেশি সময় লাগছে। পানি কমছে না। যাই হোক, পানি সেচ হচ্ছে। এদিকে রাত হয়ে গেছে। জেলেরা ওখানেই চুলা বসিয়ে রান্না করার আয়োজন করলো। আর সবাইকে বলা হলো, এত রাতে কেউ মাছ ধরতে নামবে না, যা করার সকাল সকালে করবে। ভোর রাতের দিকে পানি কমে আসলো। সেচ বন্ধ করে দেয়া হলো। সবাই লাইট মেরে দেখলো প্রচুর মাছ। জেলেরা ভীষণ খুশি। সকালের আলো ফুটলেই তারা মাছ ধরতে নামবে। এদিকে এলাকার লোকজনের ভেতরে ভীষণ একটা কৌতূহল ছিল এই পুকুর নিয়ে। তাই ভোর হতে তারাও হাজির হলো মাছ ধরা দেখার জন্য। কিন্তু তারা আশ্চর্যজনকভাবে কোনো মাছ ধরতে পারল না। যখনই কাদার মধ্যে থেকে মাছ ধরে ঝুড়িতে রাখা হয়, তখনই তারা দেখতে পায় সেটা মাছ নয়, সাপ। তারপরে চোখের ভুল বা হ্যালুসিনেশন ভেবে আরো কিছুক্ষণ মাছ খোঁজাখুঁজির পর একে অন্যের কাছে জিজ্ঞাসা করে, তুমি কি মাছ দেখতে পাচ্ছ না সাপ? এমন সময় ওপর থেকে এলাকার লোকজন চিৎকার শুরু করলো, সাপ সাপ বলে। ভয়ে জেলেরা সব পুকুর থেকে ছোটাছুটি করে উপরে উঠে গেল, কারণ পুকুর ভর্তি শুধু সাপ আর সাপ। সে সাপগুলো যেন তেন সাপ নয়, সংখ্যায় 1-2টা নয়, শত শত সাপ। কেমন একটা পরিস্থিতি চিন্তা করুন। একজন মানুষ শুধু নয়, এলাকার সব মানুষ জড়ো হয়েছে সেই সাপ দেখার জন্য। আমাদের এলাকার সকলেরই মনে আছে সেই ঘটনা, এবং এলাকায় সেটা একটা প্রচলিত ঘটনা হিসেবে বর্ণিত আছে। আপনি শুনলে অবাক হবেন, এখনো সেই পুকুর আছে এবং সেখানে এখনো কেউ একা যেতে সাহস পায় না। দিনে দুপুরে কিংবা রাতে যখনই সেখানে কেউ যাবে, 2টা বা 1টা সাপ নজরে পড়বেই। আর সেই ভয়ঙ্কর জায়গাতেই আমাদের বাড়ি। বাড়ির আশেপাশের পরিবেশটা দেখলে আপনার অন্যরকম এক অনুভূতি হবে। জায়গাটা ভয়ঙ্কর সুন্দর, যেখানে থাকতে আপনার ইচ্ছে করবে, ভালো লাগবে এবং ভয়ও করবে। যাই হোক, মূল ঘটনায় চলে যাই। আমরা নতুন বাড়িতে উঠলাম একটু তাড়াহুড়া করে, কারণ আমার দাদুর শরীরটা ভালো ছিল না।
বার্ধক্যজনিত কারণে দাদুর তখন মুমূর্ষ অবস্থা, আর আমার বাবা খুব চাইছিল তার বাড়িতে তার মা যেন কয়েকটা দিন হলেও থাকতে পারে। তাই এত তাড়াহুড়া। আমরা নতুন বাড়িতে উঠলাম, চারিদিকে কোনো বাউন্ডারি নেই, ভয়ঙ্কর পরিবেশে ঠাঁই দাঁড়িয়ে আছে আমাদের সদ্য করা সেই বাড়ি। আমার দাদুর অবস্থা ভালো না, ভুলভাল কথা বলা শুরু করেছে, প্রলাপ বকছে। এমন চলল সপ্তাহখানেক। তারপর দাদুর জবান বন্ধ হয়ে গেল। এভাবে 5 দিন কথা বন্ধ ছিল তার সেই চিরবিদায়ের মুহূর্ত আসলো। তিনি মারা গেলেন। আত্মীয় স্বজন সবাই আসলো, বাড়ি ভর্তি লোকজন, একটা অন্যরকম পরিবেশ। এরকম কাটলো 4-5 দিন। তারপর যে যার বাড়িতে চলে গেল। রয়ে গেলাম শুধু আমরা 4 জন, আম্মু, আব্বু এবং আমরা 2 ভাই বোন। মৃত বাড়ি কেমন ভয় ভয় লাগে। সন্ধ্যা হলেই কেমন থমথমে পরিবেশ। একটা কথা বলতে ভুলে গেছি, বাড়িতে ওঠার পর থেকেই রাত হলে ঘরের চারিদিকে কেমন যেন একটা শব্দ পেতাম। মাঝে মাঝে বাড়ির ফ্রন্টের দিকে কলাপসিবল গেট ছিল, সেটা ধরে কেউ ঝাঁকাতো, ঝুলতো এমন মনে হতো। কিন্তু দরজা খুলে গেটের কাছে কাউকেই পাওয়া যেত না। মাঝে মাঝে চাপা কান্নার শব্দ ভেসে আসতো। কি এক অদ্ভুত অনুভূতি, বলে বোঝাতে পারবো না। দাদি মারা যাবার একটা মনোকষ্ট, সাথে এরকম ভৌতিক পরিবেশ আমাদের জীবনটা কেমন দুর্বিষহ করে তুলল। রাত হলে মনে হতো, এটা আমরা কোথায় আসছি? এত ভয় লাগে, এখানে থাকবো কিভাবে? আমার বাবা বলতো, নতুন বাড়িতে উঠলে প্রথম এরকম লাগে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সে এই ভৌতিক ব্যাপারগুলোকে কোনোভাবে পাত্তাই দিচ্ছিল না। যাই হোক, এক রাতের কথা বলি। আমার বাবা হঠাৎ অফিসের কাজে বাইরে গিয়েছিল, আর যাওয়ার সময় বলে গিয়েছিল সে আজ রাতে বাসায় ফিরবে না। এমনিতেই বাবা বাসায় থাকতেই আমরা ভয়ে গুটিসুটি মেরে থাকি, আর বাবা না থাকলে আমরা কিভাবে থাকবো ভাবতেই পারছিলাম না। সন্ধ্যা হলো, আমরা 3 জন বাসায়। সামনের গেট এবং পেছনের দিকে বের হওয়ার জন্য যে লোহার দরজা, সেটা তালা দিয়ে দেই। আমরা নাস্তা খাচ্ছিলাম, হঠাৎ মনে হলো চারিদিকে প্রতিদিনের চেয়েও আরো বেশি নিস্তব্ধ এবং আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। মনে হলো খুব বড় ঝড় আসবে, আর সেই সময় একটু মেঘ দেখলেই বিদ্যুৎ চলে যেত। বাতাস, বৃষ্টি যাই হোক, বিদ্যুৎ নেই। সেদিনও তার ব্যতিক্রম ছিল না। বিদ্যুৎ চলে গেল, নিমেষেই অন্ধকারে ছেয়ে গেল চারিদিক। শুরু হলো ঝড়, বাতাসের তীব্র বেগে বয়ে চলা, সাথে আমাদের মনের ভয় হিমশীতল স্রোতধারাও বইছে। আম্মু আমাদের 2 ভাই বোনকে নিয়ে একটা টিমটিমে চার্জার ল্যাম্প জ্বালিয়ে বসে আছে, আর ঝড় থামার অপেক্ষা করছে। নিশুতি রাত, ভাইয়া আর আম্মু ভয় পাচ্ছে চোর ডাকাতের। হাইওয়ের পাশে আমাদের বাড়ি, কিন্তু কেমন যেন শুনশান পরিবেশ। আমি ভয় পাচ্ছি অতি প্রাকৃত কিছুর। বাতাসে ঝাপটা কিছুটা কমে আসলো, কিন্তু তার সাথে নতুন সংযোজন হলো বৃষ্টি। বৃষ্টি পড়তে শুরু করলো, ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি। কি এক ভয়ঙ্কর অনুভূতি, এখনো লিখতে গিয়ে গা শিউরে ওঠে। টানা বৃষ্টি বয়ে যাচ্ছে, আমরা এক অজানা ভয়ের মধ্যে সময় পার করছি। আর তখনই ঘটল সেই ঘটনা। হঠাৎই একটা ঝনঝন শব্দে কে যেন আমাদের গেট ধরে ঝাঁকাচ্ছে। ভয়ে আমরা 3 জন পাথর হয়ে গেছি, চুপ করে আছি, কেউ কথা বলছি না। একটানা শব্দ হয়েই যাচ্ছে। কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল। আম্মু আর ভাইয়া দেখার সিদ্ধান্ত নিল। ভাইয়া বলল, ছাদে গিয়ে দেখি কে। আম্মু বলল, না দরকার নাই। আমি বললাম, জানালার পর্দা সরিয়ে দেখি। তারপর পর্দা একটু ফাঁকা করে গেটের দিকে তাকিয়ে ভাইয়া বলে, অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না। আম্মু, ভালো করে আশেপাশে চেয়ে দেখো, কেউ নেই। হঠাৎই আকাশে বিদ্যুৎ চমকানোর আলোতে দেখলো কে যেন দাঁড়িয়ে আছে গেটের কাছে। ছোট, কিছুটা বামন আকৃতির একজন বুড়ো মহিলা, যার পরনে ছাই বা ময়লাটে একটা সাদা শাড়ি, মাথায় বড় করে একটা ঘোমটা টানা। ঘোমটার কারণে মুখ দেখা যাচ্ছে না। জানলা থেকে একটু সরে আসলো সে এবং বলল, মা, একটা বুড়ো মহিলা দাঁড়িয়ে আছে। আম্মু, মনে হয় কোনো বুড়ো মানুষ বিপদে পড়েছে, চলো দরজা খুলি দেখি কে। আম্মু আর ভাইয়া কোনো প্রকার ভৌতিক ভয় পাচ্ছিল না। তারা ভাবলো কে জিজ্ঞেস করি। কিন্তু আমি সেই ছোটবেলা থেকেই এই অতি প্রাকৃত জিনিসে অনেক ভয় পাই। আমি বললাম, যেও না, ভয় লাগছে। আম্মু বলল, গেট তো লক করা, জাস্ট দরজাটা খুলবো, দেখবো কে। তারা দরজা খুললো এবং দেখলো কেউ একজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যার মাথাটা ঘুমটার কারণে দেখা যাচ্ছে না। মুখের স্থানে কেমন যেন অন্ধকার। আম্মু বলল, কে আপনি? কি চান? এই ঝড় বৃষ্টির রাতে কোথা থেকে এসেছেন? সে মুখ না তুলে কেমন অদ্ভুত ভাবে মাথা নাড়ছে। আমি সেই দৃশ্য আজও ভুলতে পারি না। কেমন নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে বলল, দরজা খোলো, খোলো, দরজা খোলো।
এত ভয়ঙ্কর ছিল সেই কণ্ঠস্বর। আম্মু ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে বলল, এ তো মানুষের কণ্ঠস্বর মনে হচ্ছে না। আমি চিৎকার দিয়ে কান্না শুরু করেছি। ওইদিকে চলছে সেই ভয়ঙ্কর কণ্ঠের চিৎকার, দরজা খোলো, দরজা খোলো। সামনের দরজার পর পেছনের দরজা ধরে ধাক্কা দিচ্ছে আর বলছে, দরজা খোলো। কখনো ডান দিকের জানালা, কখনো বাম দিকের জানালা, সবকিছু হচ্ছে খুব দ্রুত। একজন বৃদ্ধ মহিলার ক্ষেত্রে এত দ্রুত এই জানালা থেকে ওই জানালায়, এই দরজা থেকে ওই দরজায় মুভ করা কোনোভাবেই সম্ভব না। আমার আম্মুর বুঝতে বাকি রইল না ওই বুড়ি মহিলা আসলে কে। আম্মু আমাদের দুজনকে দুই হাতে চাপড়ে ধরে শুধু সূরা পড়তে লাগলো, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসি। খুব জোরে জোরে পড়তে থাকলেন। এভাবে কতক্ষণ সময় কেটে গেছে বলতে পারবো না। হঠাৎ ভাইয়ার ডাকে আমাদের চৈতন্য ফিরে পেলাম। আম্মু পড়া বন্ধ করলো। ভাইয়া বলল, শব্দ আর হচ্ছে না। আশ্চর্যজনক বিষয় হলো, আয়াতুল কুরসির এত ক্ষমতা, অথচ আমরা এর গুরুত্ব সবসময় বুঝতে পারি না। সেই রাতে এত বড় বিপদ থেকে রক্ষাকারী অলৌকিক বাণী হলো আয়াতুল কুরসি। কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে আসলো। তখনও আমাদের ভয় পুরোপুরি কাটেনি। হঠাৎ আবার বাইরের গেটে ঠক 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 শব্দ। কে যেন ডাকছে ভাইয়ার নাম ধরে। না, এবার ভৌতিক কোনো বিষয় নয়। কণ্ঠস্বরটা আমাদের পরিচিত। বুঝতে পারলাম এটা আমাদের কাজিন শাহজাহান ভাই। কাক ভেজা হয়ে গেটে দাঁড়িয়ে আছে। আমরা যেন প্রাণ ফিরে পেলাম। তাড়াতাড়ি তাকে গেট খুলে ভেতরে ঢোকালাম। এভাবেই সেই ভয়াবহ রাতের সমাপ্তি ঘটল। আমাদের বাড়িটা এখনো আছে, তবে বহু বছর আর সেখানে আমরা কেউ থাকি না। বাড়িটাও এখন আর একতলা নেই, এখন ভাড়া দেওয়া হয়েছে নিচতলায়। আমরা যখন যাই তখন দোতলায় থাকি। দোতলাটা সবসময় তালা বন্ধ থাকে। আপনি যখন আমাদের এলাকায় আসবেন, নিমন্ত্রণ রইল সেই ভয়ঙ্কর সুন্দর মেহগনি গাছে ঘেরা বাড়িতে। আমি জানি না মানুষ কেন বলে জিন ভূতে বিশ্বাস করে না। আমরা যদি মুসলিম হই তাহলে তো কোরআনেই উল্লেখ আছে জিন জাতির কথা। সেই রাতে যদি অবিশ্বাসী লোকগুলোর কোনো একজন থাকতো, বুঝতে পারত ভয় কাকে বলে আর পৃথিবীতে জিন ভূত আছে কিনা। রাব্বি মাঝে মাঝে বলে, সমাজের কিছু সংখ্যক মানুষ জিন ভূত বিশ্বাস করি না, কিন্তু অন্ধকারে সিঁড়ি দিয়ে নামার সময় কিংবা অন্ধকার রুমের ভেতরে ভয় পাই। যদি তারা এগুলো বিশ্বাসই না করে তাহলে তাদের কিসের ভয়? তো এই ছিল ঘটনা রাসেল ভাই। যারা জিন ভূতে বিশ্বাস করেন তাদের ভৌতিক শুভেচ্ছা। ভূত.com দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। এই বলে হুমায়রা তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা চমৎকার ঘটনা পড়লাম এবং আশা করছি ঈদের এই দিনটায়, মানে ঈদের শুরুর এই সময়টায় আপনাদের আজকের এই ঘটনাটি অনেক বেশি ভালো লাগবে। আপনারা ঘটনা পাঠান আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনাদের সাথে সবসময় আছি। এরকম দারুণ দারুণ ঘটনা নিয়ে বারবার ফিরে আসতে চাই, আর সেই কারণেই আপনাদের সহযোগিতা দরকার। সঙ্গে থাকুন। আমরা চলে যাব পরবর্তী লিখছেন, আমার নাম মীর রাজু। আমি চাই ঘটনাটি পড়ে শোনান। তিনি তার মোবাইল নাম্বারও শেয়ার করেছেন। তারপরে তিনি লিখছেন, প্রিয় রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি ভালোর দলে। আমি মীর রাজু। আমার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে আমার পক্ষে ঘটনা বলা সম্ভব না, তাই পড়ে শোনালে খুশি হব। ঘটনা শুরু করার আগে বলে রাখা ভালো, আমি এর আগে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা প্রথম ভূত.com-এ শেয়ার করেছিলাম, কিন্তু আমার ঘটনাটি সিলেক্টেড হয়নি। ভেবেছি আর কখনো ঘটনা পাঠাবো না। কিন্তু গত কয়েকদিন আগে আমার এলাকার এক বড় ভাইয়ের কাছ থেকে তার সাথে ঘটে যাওয়া তার জীবনের একটি ভয়ঙ্কর ঘটনা শুনি। ঘটনাটি শ্রোতাদের কাছে কতটা ভয়ঙ্কর হবে জানি না, তবে আমার কাছে বেশ রহস্যময় মনে হয়েছে। তাই অভিমান ভুলে আবারও একবার ঘটনা শেয়ার করতে যাচ্ছি। সরাসরি ঘটনায় চলে যাই। আমার এলাকার ভাইটির নাম রিয়াদ। তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। তিনি দীর্ঘ 5 বছর অ্যাম্বুলেন্স চালান। এ জীবনে তার সাথে ছোট বড় অনেক ভৌতিক ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনাটি বেশ ভয়ের। ঘটনা বোঝার স্বার্থে রিয়াদ ভাইয়ের মতো করে বলছেন রিয়াদ ভাই। সালটা ছিল 2019 সালের জানুয়ারি মাসের কনকনে শীত। আমি একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাই। মৃত লাশ নিয়ে যাই মাঝে মাঝেই বিভিন্ন জেলায়।
একদিন একটা ফোন পেয়ে আমি অফিসে গিয়ে খবর পাই একটা মৃত লাশ নিয়ে আমাকে রাজশাহীতে যেতে হবে। আমি লাশটাকে দেখলাম, খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। লাশ একটা মেয়ের, সুন্দর, মনে হয় কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়তো। মাথার এক পাশ থ্যাঁতলানো, চুলগুলো এলোমেলো, দেহের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরছে। মেয়েটি হোস্টেলে থাকায় এখানে তার কোনো গার্ডিয়ান নেই। তার কয়েকজন শিক্ষক এবং সহপাঠীরা মিলে লাশটাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। লাশটা নিয়ে আমায় একাই যেতে হবে। আমি মাঝে মাঝে এমন লাশ নিয়ে প্রায় অনেক জেলাতে যাই, কিন্তু আমার হেল্পার রকিকে সাথে নিতে হয়। সন্ধ্যা হয়, ঠিক ওই সময় রকিকে সাথে নিয়ে রওনা দিলাম। একটানা 4-5 ঘন্টা গাড়ি চালিয়ে একটা স্থানে এসে কিছু খাওয়ার জন্য গাড়ি থামালাম। তারপর খেয়ে দিয়ে আবারও রওনা দিলাম। কয়েক কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একটা চাকা বাস্ট হয়ে যায়। গাড়ি থেকে নেমে দেখলাম চাকা বাস্ট হয়ে গেছে। এক্সট্রা চাকার জন্য গাড়িতে খোঁজ করে দেখি ভুল করে এক্সট্রা চাকা নেওয়া হয়নি। সাথে থাকা আমার হেল্পার রকি বলে, ভাই, চাকা যেহেতু নাই, আমরা যেখানে খাওয়া দাওয়া করছিলাম ওইখানেই দেখি চাকা সারাতে পারি কিনা। এই কথা বলে আমার কাছ থেকে কিছু টাকা আর নষ্ট চাকাটা নিয়ে রওনা দিল সে। গাড়িটা রাস্তায় একপাশে সাইড করা ছিল। কতক্ষণ লাগতে পারে এই চিন্তা করতে করতে গাড়িতে গিয়ে বসলাম। গাড়িটা হাইড্রোলিক জগ দিয়ে স্ট্যান্ড করা ছিল, তাই এইটাও চিন্তা করছিলাম একা একা এইভাবে থামানো একটা গাড়ি নিয়ে কতক্ষণ অপেক্ষা করব। এমনিতেই জায়গাটা নীরব। একটু পরপর 1-2টা ডিস্ট্রিক্ট বাস সাঁই সাঁই করে চলে যাচ্ছে। পাশে কোনো মানুষজনের চিহ্ন নেই। রাত প্রায় 10টা। কি আসবে হাইওয়েতে? আমি একটা সিগারেট ধরিয়ে একটু পরপর একটা একটা করে টান দিচ্ছি আর চাকা আসার ব্যাপারটা নিয়ে চিন্তা করছি। লুকিং গ্লাসে রকি আসার পথে তাকিয়েছিলাম। হঠাৎ ভেতরে থাকা লুকিং গ্লাসে চোখ আটকে গেল। চোখটা সরিয়ে পেছনে তাকাতে দেখলাম না, কিছুই না, সব ঠিক আছে। আবার যখন সিগারেটে টান দিয়ে লুকিং গ্লাসের দিকে তাকালাম তখন ভয়ে স্থির হয়ে গেলাম। আমি দেখলাম মেয়েটার লাশটা উঠে বসে আছে। এবার আমি ঘাড় ঘোরাতে সাহস করলাম না। আমার মনে হচ্ছিল দাঁতে দাঁত লেগে আসবে। হঠাৎ পেছন থেকে মেয়েটা বলে উঠল, ভাইয়া, আমি পানি খাবো, পিপাসায় গলাটা ফেটে যাচ্ছে। আমি অনিচ্ছা সত্ত্বেও পেছনে তাকিয়ে দেখি মেয়েটা সত্যি শোয়া থেকে উঠে বসেছে আর শরীরের দাগগুলো নেই। থ্যাতলানোর দিকটা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে সে অজ্ঞান হয়েছিল, এখনই জ্ঞান ফিরেছে। মেয়েটা আবারও বলতে লাগলো, ভাইয়া, আমার খুব পানির পিপাসা লেগেছে, আমাকে একটু পানি দেন। কেন জানি মুহূর্তের মধ্যে আমার ভেতর থেকে সব ভয় কেটে গেছে। মেয়েটাকে দেখতে স্বাভাবিক লাগায় আমি একটা পানির বোতল এগিয়ে দিলাম। পানিটা পেয়ে সে এক নিঃশ্বাসে শেষ করে কেমন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি মুহূর্তে ভাবছি, আহা জীবন, কি দারুণ আমাদের চিকিৎসা ব্যবস্থা। একটা অজ্ঞান হওয়া জীবিত মেয়েকে লাশ বানিয়ে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়েছে। এগুলো ভাবতে না ভাবতেই মেয়েটা আমার দিকে মুখ করে বলতে লাগলো, জানো ভাইয়া, এই পানির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমার ভার্সিটি বন্ধ হয়ে যাওয়ায় বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে বাস স্ট্যান্ডে আসি। আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম। যখন একটু সামনে এগোলাম খেয়াল করতে পারিনি কখন একটা দ্রুতগামী বাস আমার সামনে এসে পড়েছে। চোখের পলকে বাসটার আঘাত খেয়ে সামনে পড়ে যাই, আর বাসটা ব্রেক করতে না পেরে আমার মাথার ঠিক বাম সাইড দিয়ে চলে যায়। যাওয়ার সময় আমার সমস্ত শরীরটাকে কয়েকবার রাস্তায় পিষ্ট করে যায়। অ্যাক্সিডেন্টের বেশ কিছুক্ষণ পর পর্যন্ত জীবিত ছিলাম। মেয়েটার মুখে এই কথাগুলো শুনে আমার বাক রুদ্ধ হয়ে গেছে। আমি যেন আমার মধ্যে নেই, আমি শুধু শুনছি। তারপর মেয়েটা বলছে, চিৎকার করে বলতে পারিনি, আমাকে কেউ পানি দাও, পিপাসায় আমার গলা ফেটে যাচ্ছে। খুব শব্দহীন আর্তনাদ করে পানির জন্য গুমড়ে কেঁদে উঠেছিলাম, কিন্তু আমাকে এক ফোঁটা পানি কেউ দেয়নি। যখন শেষ নিঃশ্বাসটা ফেললাম, একজন এসে আমাকে পানি খাওয়াতে চাইল, কিন্তু পানির এক ফোঁটাও গলা দিয়ে নামলো না, গাল বেয়ে পড়ে গেল। আমার নিথর দেহটা অ্যাম্বুলেন্সে তোলা হলো। আমার আইডি কার্ড দেখে ভার্সিটি থেকে তথ্য নিয়ে আমার কয়েকজন বন্ধু আর শিক্ষককে খবর দেয়া হয়, আর তারাই আপনার গাড়িতে তুলে দিয়েছে আমাকে বাড়িতে পৌঁছে দিতে। মেয়েটা এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু চুপ করে আবারও বলল, ভাইয়া, আমার আব্বা আম্মা আর ভাই বোনকে বলবেন আমার জন্য যেন না কাঁদে, আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে পানি খাওয়ানোর জন্য। এই কথা বলে মেয়েটা আবার শুয়ে পড়ে।
ততক্ষণে আমার হেল্পার রকি চাকা ঠিক করে এসে বলল, ভাই চলেন, চাকা ঠিক হয়ে গেছে। আমি শুধু পেছনে তাকিয়ে আছি। রকে গায়ে হাত দিয়ে ধাক্কা দেওয়ায় আমার নীরবতা ভাঙে, আমার সম্বিত ফিরে পাই আমি। রকির ইশারা পেয়ে খেয়াল করলাম আমার পুরো শরীর ঘামে ভেজা। এ বিষয়ে রকিকে কিছু বললাম না, চাকাটা লাগিয়ে আবার রওনা দিলাম। মেয়েটার বাড়ি যেতে যেতে পরদিন সকাল 9টা বেজে যায়। মেয়েটার লাশ পেয়ে মেয়েটার বাবা মা ভাই বোন কান্নাকাটি শুরু করে দিল। আমি ওইখানে বেশিক্ষণ অপেক্ষা করতে পারলাম না। মেয়েটার বলা কথাগুলো কারো কাছে বলতে পারিনি। গাড়ি স্টার্ট দিয়ে ঢাকার দিকে রওনা দিলাম। মনটা খারাপ করে একটানা গাড়ি চালিয়ে যখন আবার ওই রাস্তায় আসলাম যেখানে গাড়ি নষ্ট হয়েছিল, সেখানে এসে দেখলাম মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে, সুন্দর একটা হাসি দিয়ে হাত নাড়িয়ে আমাকে বিদায় জানাচ্ছে। এটা দেখে আমার মনটা কেন যেন এক অজানা কারণে ভালো হয়ে গেল। ভালো একটা স্বস্তি নিয়ে ঢাকায় ফিরে চলে আসলাম। কোনো ভয় পাইনি, তবে এই রহস্যময় ঘটনাও আজও আমায় ভাবায়। এই বলে রিয়াদ ভাই তার ঘটনা শেষ করলেন। রাসেল ভাই, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। তারপর তিনি লিখছেন, আমি জানি আপনি ভালো আছেন। আমি মোর্শেদ আলম। আমি 2011 সাল থেকে ভূত FM শুনে আসছি। ভূত.com-এর সাথে আছি। ভূত.com দীর্ঘজীবী হোক। আজকে আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। আমি বিদেশে থাকার কারণে আমার স্টুডিওতে আসা সম্ভব নয়। আমার মায়ের মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই বলছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি গুছিয়ে বলতে না পারার জন্য। রাসেল ভাইকে অনুরোধ করব গুছিয়ে বলার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্লিজ। ওই ঘটনাটি রাঙ্গুনিয়া চট্টগ্রামের একটি ঘটনা। আমি স্থানের নাম উল্লেখ করতে পারবো না। সালটা ছিল 1974-75-এর দিকে। কোথাও থেকে একটা মহিলা ও তার ছেলে আসলো। দেখতে অনেক লম্বা, যেমন বিহারের মহিলারা হয়। তখনকার যুগে আমার বাবা মা ছিল গ্রামের সর্দার। আমার বাবা যেভাবে বলতো গ্রামের সবাই সেভাবে চলতো। ওই মহিলা এসে একটি আশ্রয় খুঁজছিল। সবাই আমার বাবার কাছে যেতে বলল। তখনকার মানুষ একটু সহজ সরল টাইপের হতো। আমার বাবা ওই মহিলাকে বলল, এখন তো তেমন ঘর নেই, ওইদিকে চৌধুরী বাড়িতে একটা ঘর খালি আছে, আমি তাদের সাথে কথা বলে দেখি, এতদিন তুমি আমার বাড়িতে থাকো। ওই মহিলা ও তার ছেলে আমাদের বাড়িতে থাকতে শুরু করলো এবং আমার বাবা চৌধুরী বাড়ির মানুষদের সঙ্গে কথা বলে মহিলার থাকার ব্যবস্থা করে দিল। আশেপাশে তেমন ঘর ছিল না, 2-1টা ঘর ছিল। বেশ বছর 2-1 কেটে গেল। ওই মহিলা ও তার ছেলে পাহাড় থেকে কাঠ কেটে বিক্রি করে সংসার চালাতো। মাঝখানে কিছুদিন যাওয়ার পর থেকে মা ছেলের ঝগড়া শুরু হলো রাত বিরাতে। একটা সময় কিছুদিন পর ছেলেটা বসন্ত রোগে আক্রান্ত হয়। আশেপাশে যারা আছে তারা দেখে ছেলেটার বসন্ত রোগ হয়েছে। একদিন আমার বাবা ফজরের নামাজ পড়তে যায় এবং সেখানে ওই বাড়ির মহিলার আশেপাশের লোকজন বলে গতরাত্রে ওই মহিলা নাকি অনেক কান্নাকাটি করেছে আর ঝগড়া করেছে। নামাজ শেষ করে সবাই সিদ্ধান্ত নিল মহিলার বাড়িতে যাবে সকাল সকাল। সবাই গেল ওই বাড়িতে। যখন ওই মহিলাকে ডাকা শুরু করলো, ওই মহিলা একটা লম্বা দা হাতে বেরিয়ে আসলো আর আমার বাবার দিকে তেড়ে আসলো আক্রমণ করতে। সবাই ওই মহিলাকে থামিয়ে বলল, কি হয়েছে তোমার, এরকম করছো কেন? ওই মহিলা গত রাতে সব ঘটনা খুলে বলতে শুরু করলো। আমি ওই মহিলাটির মতো করে বলছি, আপনারা সবাই জানেন আমার ছেলেটা অনেক দিন ধরে বসন্ত রোগে আক্রান্ত। সে গত রাতে মারা গেছে। রাত বেশি হয় কাউকে ডাকতে পারিনি এবং আমি অনেক কান্নাকাটি করছিলাম। মধ্যরাতে দেখি সর্দার সাহেব আমার বাসায় আসছে এবং দরজা খুলতে বলছে। এসে বলতে শুরু করলো, তোমার ছেলের মৃত্যুর খবর পেয়ে এসেছি। আমার মাথায় তখন আর কোনো কিছু কাজ করছিল না, তাই ওনাকে ঘরে আসতে দিলাম। কিছু সময় কেটে যাবার পর উনি বলতে লাগলো, রাত অনেক হয়েছে, কালকে তোমার ছেলের দাফন কাফন করতে হবে, অনেক কাজ বাকি আছে। তার চেয়ে বরং আমি লাশের পাশে থাকি, তুমি একটু বিশ্রাম করো। আমি বললাম, না সমস্যা নেই, আমি আছি, কালকে সকালে সকালে অনেক কাজ, তুমি একটু বিশ্রাম করো। উনি জোরাজুরি করতে লাগলেন। আমি অন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম সেই জোরাজুরির কারণেই। অনেক চেষ্টা করেও ঘুমাতে পারিনি একটুও। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি এদিক সেদিক করছেন। আরও কিছু সময় কেটে যাওয়ার পর দেখি উনি আমার দিকে আসছেন এবং আমি ঘুমিয়ে গেছি কিনা সেটা দেখছেন। আমি ঘুমের ভান করে থাকলাম। দেখছি উনি কিচেনের দিকে যাচ্ছেন। আমি ওনার পেছন পেছন গেলাম যাতে উনি বুঝতে না পারেন। দেখি উনি কিচেনে কি যেন খোঁজাখুঁজি করছেন।
দেখি হাতে লবণ নিয়ে আসছেন। আমি আবার শুয়ে পড়লাম। লবণগুলো নিয়ে আমার ছেলের পাশে বসলো। আমার বুঝতে বাকি রইল না এটা কি ছিল। তাই কিচেন থেকে বড় দা নিয়ে আসলাম। এক পাশে দেখতে লাগলাম উনি কি করে। আমার ছেলের গায়ে আঘাত করতে শুরু করলো এবং আমার ছেলের গা থেকে মাংস খেতে শুরু করলো। আমি দা নিয়ে ওনার দিকে তেড়ে আসলাম, ওনাকে আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে দেখি উনি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো। ভয়ঙ্কর লোমে ভরা তার শরীর। এত ভয়ঙ্কর চেহারা আমি জীবনে কখনো দেখিনি। তা সে আমাকে হামলা করতে চেষ্টা করছে। ওনাকে দা দিয়ে আমি আঘাত করছি, সঙ্গে সঙ্গে দরজা খুলে বের হয়ে যাই এবং খুব ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকি। ওনার সাথে যুদ্ধ করতে করতে কখন যে ফজরের আজান দিয়ে দিয়েছে আমি জানি না। দেখি হঠাৎ সব চুপ হয়ে গেছে। আমার তান্ত্রিক বিদ্যা জানা ছিল, তাই আমাদের কিছু করতে পারেনি। একটা ব্যাপার, সকালে সে লাশটাকে দাফন করে ফেললো। এরপরে মহিলা কোথায় গেছে কেউ দেখেনি। এরপর প্রায় 10 বছর পরে সেই চৌধুরী বাড়িতে একটা বিবাহ অনুষ্ঠান হয়েছে। সবার মতো আমরাও বিবাহতে গিয়েছিলাম। মেহেদি রাতে অনেক ধুমধাম করে আয়োজন চলছিল। মধ্যরাত্রে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। যখন ঘুম ভাঙে দেখি সবাই আমাকে রেখে চলে গেছে। আমি দেখছিলাম আমার বাড়ির আশেপাশের কেউ আছে কিনা। দেখি কেউ নেই, তাই একা যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সবাই আমাকে রাতে যেতে বারণ করছিল। আমি কারো কথা না শুনে যেতে শুরু করলাম। মনে মনে ভাবলাম 5 মিনিটের রাস্তা, এমন কি আর হবে। বিবাহ বাড়িতে তো মাইকের আওয়াজ ছিল, তাই ভয় করছিল না। আমি যখন হাঁটা শুরু করলাম, কিছু দূর যাওয়ার পরে দেখি আমার পেছন পেছন কেউ আসছে। পেছনে ফিরে দেখি কেউ নেই। আমি আবার হাঁটতে শুরু করলাম। এবার আওয়াজ হচ্ছে কোথাও থেকে। এবার পেছনে ফিরে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি 2টা রাজহাঁস আমাকে পেছন থেকে তাড়া করছে। আমিও দৌড়াতে শুরু করলাম এবং চিৎকার করতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে বাড়ির উঠোনের সামনে এসে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি বাড়িতে শুয়ে আছি আর সকাল হয়ে গেছে। আমার মা জিজ্ঞেস করলো কি হয়েছে কালকে। আমি রাতের সব ঘটনা খুলে বললাম। আমার মা রাতে না ফেরাতে খুব চিন্তা করছিল আর ঘুম আসছিল না তার। আমার চিৎকার শুনে আমার বাবা বের হলো বাসা থেকে এবং আমাকে দেখতে পায় সে। পরে একটা হুজুরের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। হুজুর ঝাড়ফুঁক করে বলে খুব খারাপ একটা জিন নাকি আমার পেছনে নিয়েছিল। আমার মা বাবা বাইরে যাওয়াতে কিছু করতে পারেনি। এরপর আর কোনো সমস্যা হয়নি। এই বলে আমার মায়ের ঘটনা শেষ করলো। যদি এই ঘটনাটি সিলেক্ট করেন, শেয়ার করার অনুরোধ রইল। পরিশেষে রাসেল ভাইকে বলতে চাই, এরকম আরো অনেক ঘটনা আছে, আস্তে আস্তে সব ঘটনা জানাবো। এখানে একটা জিনিস আমি বলতে চাই, কতগুলো কোয়েশ্চেন আমার আছে। আপনার চৌধুরী বাড়িতে গিয়েছিলেন যিনি, যার রূপ ধরে মানে একজন অশরীরী এসেছিল আর কি লাশ খাওয়ার জন্য। তারপরে ব্যাপারটা কি ঘটলো, তিনি যে দা নিয়ে তেড়ে আসলেন, এটা কে ছিল আসলে সেটা কি জানা গিয়েছিল? সেকেন্ড কথা হচ্ছে, আপনার সাথে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার সাথে প্রথম ঘটনাটির সংযোগ কোথায়? যদি তা পারেন দয়া করে জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো আছেন। কেমন আছেন জিজ্ঞাসা করলাম না, আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি 2015 সাল থেকেই ভূত এফএম শুনে আসছি। ভূত এফএম বন্ধ হয়ে যাওয়াতে অনেক খারাপ লাগা কাজ করছিল। আবার যখন পুনরায় আপনি ভূত.com শুরু করলেন তখন অনেক ভালো লেগেছে। আমার বাসা স্টুডিও থেকে অনেক দূরে হওয়ায় স্টুডিওতে গিয়ে ঘটনা বলতে পারবো না। আমার লাইফে কোনো ঘটনা লিখিনি, আজকেই প্রথম ঘটনা লিখছি। আমি তেমন গুছিয়ে লিখতে পারি না, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই। আমার পাঠানো ঘটনাটি তেমন ভয়ের না হলেও অনেক দুঃখজনক, হৃদয় বিদারক একটি ঘটনা। ঘটনাটি 10 দিন আগে ঘটে যাওয়া আমাদের এলাকার এক মর্মান্তিক দুঃখজনক ঘটনা। ঘটনাটি আমার ভাবির মায়ের এক পাশের বাসার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া। ভাবির ভাষায় বর্ণনা করছি। ভাবির ছোট ভাইয়ের ছদ্মনাম আসিফ কাজের সূত্রে ঠাকুরগাঁও শহরে যান। বয়স আনুমানিক 17-18 হবে। সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ করেন। তো একদিন তাকে হঠাৎ একটি সাপ তাড়া করে। সাপ তাড়া দেওয়ার পর তিনি দৌড়ে রুমে আসেন। তারপর 2 দিন পর আসিফ কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে দেখতে পায় যে 2টা সাপ, সম্ভবত ডারাস বা কোখরা মিলে একে অপরকে জড়িয়ে ধরে আছে, এরকম একটা অবস্থা দেখতে পায়। কৌতূহলবশত আসিফ সাপ দুটোর ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেয়। কিন্তু কে জানতো আসিফের একটা ভুল তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। সেই কথা মনে করলে এখনো আমার খারাপ লাগে।
তারপর সেই রাতে আসিফের সাপ দুটি স্বপ্নে দেখায় যে সে নাকি বিপদে পড়তে যাচ্ছে। এভাবে আসিফ 2-3 দিন একই রকমের স্বপ্ন দেখে। তারপর গ্রামের বাসায় আসে, তার মাকে সবকিছু খুলে বলে। তার মা তাকে আবারও শহরে পাঠায় কাজ করতে। তো শুক্রবার তিনি প্রতিদিনের মতো ঘুমাতে যান। বলে রাখা ভালো, কাজ যেহেতু রাস্তা মেরামতের, সেই সুবাদে তাকে বাইরে থাকা লাগে। তো তার সাথে কাজ করতে আসা 4 জন ছেলের মাঝে একসাথে তিনি ঘুমাচ্ছিলেন। তো ঘুমিয়েছিলেন। শুক্রবার মাঝরাতে সেই সাপ এসে আসিফের গলার রগ বরাবর কামড় বসিয়ে দেয়। এখানে প্রশ্ন হলো যে বাকি 4 জন থাকতে ওদের কিছু করলো না, আসিফকে কেন কামড় দিল? এই উত্তর আজও অজানা। তারপর ঘটনায় ফিরে আসি। তো সেই সাপ কামড় দেওয়ার বিষয়টা যখন আন্দাজ করতে পারলো এবং সে মালিককে জানায়, মালিক ওঝা ডেকে এনে চিকিৎসা করান। আসিফ সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। 2 দিন পর আবার বিষক্রিয়া শুরু হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সোমবারে 29/8/22 তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে আসে। লোকমুখে শোনা যায় ওই সাপ দুটি নাকি বিশুরিয়া সাপ ছিল। গ্রামের ভাষায় এটিকে বিশুরিয়া বলা হয়। এদিকে হিন্দুরা নাকি দেবতা মানে আর তাদেরকে পূজা করে। ঘটনা এখানেই শেষ নয়। আসিফের একটা ছোট বোন, তার বয়স 3 বছর হবে। যেহেতু তাদের কবরস্থানটা বাসার কাছেই ছিল, তো তার বোন হঠাৎ করেই বাসা থেকে বের হয়ে তার মা বাবাকে না বলেই কোথাও চলে যেত। তার মা বাবা যখনই বলতো যে কোথায় যাস, তখন সে বলতো ওই যে ভাইয়া আমাকে ডাকছে, এই বলে আসিফের কবরের কাছে চলে আসতো। তো এই ঘটনা আমার, এটা কি জিনের কোনো কাজ নাকি অন্য কোনো কিছু, তা আমার আজও অজানা। আপনারা কেউ যদি এর উত্তর জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক রাত্রি জেগে কষ্ট করে ঘটনাটি লিখলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে তিনি তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়েছেন। আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠান, আপনারাও আমাদেরকে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ ঘটনা পাঠিয়ে দিন russell.bhuth.com@gmail.com এই অ্যাড্রেসে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। স্টুডিওতে এসে পড়া সম্ভব নয়, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। আমি মোহাম্মদ রিফাত সরকার, বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়ি শহরে। পড়ালেখার সুবাদে কুড়িগ্রাম জেলাতে থাকতে হয়। আমি কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের 3য় বর্ষের ছাত্র। ঘটনাটি আমার সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। যাই হোক, ঘটনা শুরু করা যাক। পলিটেকনিকে চান্স পাওয়ার পর যেহেতু কুড়িগ্রামে থাকতে হবে, সেই জন্য একটা মেস খুঁজছিলাম। মেস তেমন পছন্দ হচ্ছিল না, মন মতো হচ্ছিল না। তাই একটু নিরিবিলি পরিবেশ পেলে লেখাপড়ার জন্য ভালো হয়, সেরকম একটি মেস খুঁজতে লাগলাম। কিন্তু পলিটেকনিক থেকে 10 মিনিট হাঁটতে হয়। কোনো এক সমস্যার কারণে মেসটির নাম উল্লেখ করব না। যাই হোক, মেসটিতে আমার বাবা এসে আমাকে রেখে গেল এবং এই মেসটি আমার খুব পছন্দ হয়েছিল। এটি অনেক নিরিবিলি একটি জায়গা। বড় বড় আম গাছ ছিল, মনে হয় অনেক পুরনো গাছ। ওই মেসে আমি সবার থেকে ছোট। প্রথম মেসে ভালো না লাগলেও পরে সবার সাথে মিলেমিশে অনেক ভালো লাগতে শুরু করে। এইভাবে 2 মাস কেটে যাওয়ায় আমার মিড টার্ম পরীক্ষা শুরু হয়। আমাদের মেসের বোর্ডার সংখ্যা ছিল 15 জন, আর সবাই ছিল আমাদের মেসের বড় ভাই। আমি ছোট দেখে আমাকে সবাই খুব আদর করত। আমি শুধু সেই মেসের সিভিল ডিপার্টমেন্টে পড়তাম, আর বড় ভাইরা কম্পিউটার ডিপার্টমেন্টে পড়তো। পরীক্ষার রুটিন পেলাম, সবার পরীক্ষা আমার 2 দিন আগে শেষ হয়ে যাবে। পরীক্ষা শুরু হয়ে গেল, বড় ভাইদের পরীক্ষা শেষ হয়ে যাবে, আর একটা পরীক্ষা বাকি আছে। কিন্তু সেদিন রাতে সবাই এক রুমে বসে অনেক টেনশনে ছিল। আমি রুমে ঢুকেই বলি, কি হয়েছে, সবাই চুপচাপ কেন? নাজির রহমান নামে একজন বড় ভাই বলে উঠল, তুমি মেসের সব থেকে ছোট দেখে তোমাকে কিছু বলেনি, তুমি ভয় পেতে পারো। আমি কিছুই বুঝতে পারছি না, কিসে ভয় পাবো বলো না। একজন বড় ভাই বলেন, এই মেসে থাকাকালীন অনেকে অনেক কিছু দেখেছে, যা ভৌতিক কিছু। আমি শুকনো গলায় বললাম, কই, আমি তো কিছু দেখিনি। ভয় পেলেও তাদের দেখে একটু হেসে উড়িয়ে দেই। আসলে জিন জাতিকে বিশ্বাস করি, আল্লাহ তাদের পৃথিবীতে প্রেরণ করেছেন, কিন্তু কখনো দেখিনি, তাই তেমন একটা ভয় পাই না। তখন রমজান মাস, 14 রমজান ছিল 3টি। সবাই চলে যাবে দেখে সবাই মিলে একসাথে বাজারে গেলাম একটি বড় মাছ কিনে আনতে, সেহেরি করার জন্য। তারপর ইফতার খেয়ে নামাজ পড়ে বসে থাকি। একটু পর খালা এসে মাছ রান্না করে দিয়ে যায়। এসে রুমে ঘুমিয়ে পড়ি। তারপর মসজিদে অ্যালার্ম শুনে সেহরি খাওয়ার জন্য উঠি, সবাইকে ডাক দেই। আমি বাথরুম থেকে অজু করে খাবার নিয়ে রুমে আসি। আমি সবার খাবার রুমে নিয়ে
যা দেখি তা আমি বিশ্বাস করতে পারি না। আমি ভালোভাবে দরজার ছিটকিনি লাগিয়ে দেওয়ার পরেও একটি বিড়াল ঢুকে মাছগুলো সব খেয়ে ফেলেছে। তখন বিড়ালটা ওইখানে বসে কাটা চিবাচ্ছে। সবাই এটা দেখে আমাকে বকাবকি করতে শুরু করলো, বলল তুই ভালো করে লাগাসনি। একটু রাগ হয়ে কাচের গ্লাস সামনে ছিল, তাই দিয়ে বিড়ালটার দিকে ছুঁড়ে মারলাম, আর বিড়ালটার মাথায় সেটি গিয়ে লাগলো। তারপর সবার জন্য একটা ডিম ভেজে সবাই সেহেরি করে নিজ নিজ রুমে। তারপরে তারা সবাই ঘুমিয়ে যায়। পরের দিন সবাই পরীক্ষা দিয়ে এসে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আমিও পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়লাম। তারপর ঘুমের মধ্যে আজব একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন ছিল এমন যে বিড়ালটিকে আমি রাতে আঘাত করেছিলাম সে অনেক করুণ গলায় কাঁদছে, তার পাশে একটি অবয়ব দাঁড়িয়ে আছে এবং রাগান্বিতভাবে আমার দিকে তাকিয়ে আছে এবং আমাকে শাসাচ্ছে, এবং সেই অবয়বটা ধীরে ধীরে বিকট হতে শুরু করলো। আমার ঘুম ভেঙে যায় বিভৎস চেহারা দেখে। ঘুম ভেঙে দেখি 4:40 বেজে গেছে। নিজেকে সান্ত্বনা দিয়ে বললাম, থু, এটা তো একটা স্বপ্ন মাত্র। তারপর সন্ধ্যার আগে আগে ইফতার নিয়ে বসলাম। ইফতার শেষ করে নামাজ পড়ে এসে পড়তে বসলাম। একটু পর খালা এসে আমার একার জন্য রান্না করে দিয়ে চলে গেল। যেহেতু রমজান মাস, রাতের খাবার খেয়ে সেহরির খাবারটা নিজের রুমে নিয়ে ঘুমিয়ে পড়লাম। হুট করে আমার ঘুম ভেঙে গেল 3টার দিকে। মেসের ছাদে কি জানি অনেক জোরে জোরে হাঁটা চলা করছে আর অনেক শব্দ করছে। আমি খুব অবাক হলাম, মেসে তো কেউ নেই, ছাদে কে হাঁটা চলা করবে? আমি একটু সাহস জুগিয়ে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে ফোনের টর্চ লাইটটা অন করে ছাদে যাই। ছাদে গিয়ে দেখি কিছুই নেই, সবই স্বাভাবিক। আমি যখন ফিরে আসবো তখনই দেখি আম গাছের ওপরে 3 জন লম্বা চুলওয়ালা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে এবং তাদের চোখ বড় বড় লাল। বিভৎস হাসি দিয়ে তারা অদৃশ্য হয়ে গেল। আমি আর নিজেকে সামনে রাখতে পারছিলাম না। যা যা দোয়া আছে পড়তে শুরু করলাম। পড়তে পড়তে রুমে আসলাম ভয় ভয় করে। সেখানে একটা হাসির শব্দ আমার কানে বাজে। রুমে এসে ভয়ে ভাবতে শুরু করলাম, এসব কি হচ্ছে আমার সাথে? আমি কিছুই বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। তারপর আমি আবারও এসব মনের ভুল ভেবে কাটিয়ে দেই। তবুও মনের ভেতর একটা ভয় থেকে গেছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে এক মেসের বড় ভাইয়ের ফোন এলো। আমাকে বলল মেসে একটা ফাইল রেখে এসেছি, আমি যেন ফাইলটা নিয়ে আসি। একটা কথা বলে রাখা ভালো, সে আমার রুমমেট ছিল এবং তার নাম ছিল সাদিক। তারপর আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, যাক ভালোই হলো, কোনো সমস্যা হবে না। তাহলে ভাই যদি আসে তাহলে কালকেই আমি চলে যাব। ঠিক ইফতারের আগে সাদিক ভাই চলে আসলো। ভাইয়া কেন জানি আমার সাথে ঠিকভাবে কথা বলছিল না। হুট করে আকাশ অন্ধকার হয়ে এসে বৃষ্টি শুরু হয়, ইলেকট্রিসিটিও চলে যায়। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে বাথরুমে যাই। এমন অবস্থায় আমি বাথরুমে থাকাকালীন সাদিক ভাই ফোন দিল। আমি ভাবলাম সাদিক ভাই আবার কেন ফোন দিচ্ছে। 2-3 বার যখন ফোন দিল আমি এবার ফোনটা ধরলাম। আমি কিছু বলার আগেই বলে উঠল, আমি আজকে যেতে পারবো না, তুই চলে যাস বাড়িতে, আমি পরে ওইটা নিতে আসবো। কথাটা শোনার পর আমি অনেকক্ষণ চুপ হয়ে থাকলাম। ভাবলাম আমি তাহলে এতক্ষণ কার সঙ্গে আছি। আমি বাথরুম থেকে বেরিয়ে ভয়ে ভয়ে রুমের দিকে এসে দেখি সেই বিভৎস চেহারা আমার খাটের ওপরে বসে আছে। আমি এটা দেখার পর পেছনে ঘুরে দৌড় দিয়ে দেখি আমার সামনে 2টো অবয়ব দাঁড়িয়ে। পুরো মেস নিস্তব্ধ হয়ে গেছে। আমি সেন্সলেস হয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। ভয়ে আমার সমস্ত শরীর নিস্তেজ হয়ে যাচ্ছিল। এমতো অবস্থায় বুকে অনেক ব্যথা অনুভব করি। দেখি ওই বিড়ালটা আমার বুকের উপরে বসে আছে এবং বিষণ্ণ গলায় সে বলতে লাগলো, এটিকে আমরা ছিঁড়ে খাবো। চোখ বন্ধ করে আজান দিতে শুরু করলাম। আজান দিয়ে অজ্ঞান হয়ে কখন পড়ে গেছি নিজেও জানি না। পরদিন সন্ধ্যাবেলা চোখ খুললে আমি দেখতে পাই খালা, এলাকার কয়েকজন লোক আমার পাশে। খালা বলে, আমি একটু আগে রান্না করতে এসে দেখি তুমি বাইরে পড়ে আছো, তোমার বুকে অনেক কাটাছেঁড়া দাগ। আশেপাশের অনেক লোকজন এসে যায়, তারপর তোমাকে নিয়ে খাটে শুইয়ে দেয়া হয়। তারপর ওই এলাকার একজনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ভয়ে 2-3 দিন ধরে ঘটে যাওয়া আমার সাথে সব ঘটনা খুলে বলি। তারপর ওরা আমার বাবাকে ফোন দিয়ে সব ঘটনা বলে এবং হুজুর নিয়ে আসে। কুড়িগ্রামে আমি আমার বাবাকে দেখে হাওমাও করে কাঁদতে শুরু করি। বাবা মা আমার বুকের অবস্থা দেখেও কাঁদতে শুরু করে। তারপর হুজুর আমার কাছে থেকে সব ঘটনা জানতে চায়। আমি হুজুরকে সব বলি। তারপর হুজুর নাকি তার পালিত জিন দিয়ে খবর নেয়। খবর নিয়ে জানতে পারে যে সেই বিড়ালের বাচ্চাটি যেটিকে আমি মেরেছিলাম কোনো সাধারণ বিড়ালের বাচ্চা ছিল না, সেটি একটি খবিস জিন। হুজুর সেই নিকৃষ্ট জিনগুলোকে বলে আমাকে ছেড়ে দিতে, কিন্তু তারা কোনোভাবে রাজি হয় না। হুজুর তাদের বলে তাদেরকে বোতলবন্দি করবে। এই কথা শুনে তারা কিছু শর্ত দেয়। শর্তগুলো ছিল এমন, সাদা ছাগল, 2টা সাদা কবুতর জবাই করে রক্ত দিতে হবে এই আম গাছের তলায়, আর ওকে এই মেস পরিত্যাগ করতে হবে। সেই মোতাবেক আমি মেস মালিককে খবর দিয়ে সব জানাই।
তিনি সব ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন এবং আমি বাসায় চলে আসি। বাসায় আসার পর অনেকদিন জ্বর ছিল। পরে শুনি মেস মালিক জোড়া সাদা ছাগল ও কবুতর দুটি ওইখানে জবাই করে দেয়, আর আমি অন্য একটা মেসে উঠে পড়ি। আমি এই এলাকায় থাকতে পারবো না, আমি ওই এলাকাতে পা মারাই না। আল্লাহ রহমতে আমি এখন সুস্থ আছি। আল্লাহ যে এমন পরিস্থিতিতে কাউকে যেন না ফেলে সেই দোয়া করি। আমি ছোট মানুষ, লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনার ঘটনাটি অসম্ভব রকমের ভালোই লেগেছে আমাদের কাছে। আশা করছি যে আপনি ভবিষ্যতে আমাদেরকে আরো ঘটনা পাঠাবেন। যদি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শুনে। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আপনাদের যেভাবে খুশি। যে সমস্ত ঘটনা ইমেইলে আসে সেগুলো খুব স্পেশাল হয়। অডিও ক্লিপও আমি দেখলাম লাস্ট উইকের যে অডিও ক্লিপের কথাগুলো যদি আমরা বলি, অসম্ভব সুন্দর কিছু অডিও ক্লিপ ছিল। সো সেই অডিও ক্লিপগুলোর কথা এখনো আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম বলবো না, তবে আমি এইরকম আশা করেছিলাম যে অডিও ক্লিপ আমাদের সবসময়ই ভালো হতো, এখন ভালো হবে না কেন। আর সেই কারণে আমি আহ্বান জানিয়েছিলাম এবং সেই আহ্বানে সাড়াও মিলেছে। অসংখ্য অডিও ক্লিপ, ভালো ভালো অডিও ক্লিপ আপনারা শুনতে পারবেন সামনে। ঈদ যেহেতু আসছে, ঈদের মধ্যেও আপনারা চমৎকার কিছু ঘটনা শুনবেন। যাই হোক, আমরা চলে যাব, কিছুক্ষণের মধ্যে এই শোটি শেষ করে দেব। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।